ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি KM সাইদুল ইসলাম। আজ আমরা শিখব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 12 সমতলীয় ভেক্টর এর সম্পূর্ণ সমাধান। অর্থাৎ আমরা প্রথমে অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান শিখব এবং সর্বশেষে অধ্যায়টির উদাহরণগুলোর সমাধান শিখব। অর্থাৎ এই টিউটোরিয়ালটি সমতলীয় ভেক্টর অধ্যায়টির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করবে। প্রশ্ন 1, এবি সমান্তরাল ডিসি হলে এখানে এবি সমান্তরাল ডিসি হলে এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর সমান্তরাল হবে, কিন্তু এখানে বলা নেই এবি এবং ডিসি এর দৈর্ঘ্য সমান। অতএব ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর ডিসি হবে না। অনুরূপভাবে ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর সিডি হবে না। কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ডিসি ভেক্টরের সাথে যদি আমরা একটি সংখ্যা গুণ করি তাহলে তা এবি এর সমান হতে পারে। এক্ষেত্রে এবি এবং ডিসি ভেক্টরের দিক একইমুখী এবং ডিসি ভেক্টর এবি ভেক্টরের অর্ধেক। অতএব আমরা যদি ডিসি ভেক্টরের সাথে 2 গুণ করি তাহলে ভেক্টরদ্বয় সমান হয়। অর্থাৎ এখানে ভেক্টর এবি এবং ভেক্টর ডিসি এর দৈর্ঘ্য যাই নেই না কেন এমন একটি সংখ্যা পাওয়া যাবে যা ডিসি এর সাথে গুণ করলে ভেক্টর এবি এর সমান হবে। অতএব শর্ত 1, ভেক্টর এবি ইকুয়াল টু এম ইন্টু ভেক্টর ডিসি, যেখানে এম একটি স্কেলার রাশি, সঠিক হবে। প্রশ্ন 2, দুইটি ভেক্টর সমান্তরাল হলে এখানে আমরা দুইটি সমান্তরাল ভেক্টর নেব, একটি ভেক্টর এ এবং একটি ভেক্টর বি। এখন দুইটি ভেক্টর সমান্তরাল হলে এদের দৈর্ঘ্য যে সমান হবে তা বলা যাবে না। অর্থাৎ এখানে ভেক্টর এ এবং ভেক্টর বি এর দৈর্ঘ্য সমান নয়। এখন আমরা দেখব এই ভেক্টর দুইটিকে কোন বিধি প্রয়োগ করে যোগ করতে পারি। প্রথমে আমরা ত্রিভুজ বিধি নিব। ত্রিভুজ বিধির সাহায্যে ভেক্টর যোগ করার ক্ষেত্রে আমরা জানি একটি ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে অপর ভেক্টরের আদিবিন্দু মিলাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এ ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে বি ভেক্টরের আদিবিন্দু মিলাবো। তাহলে ভেক্টরদ্বয়ের যোগফলের ভেক্টরটির আদিবিন্দু হবে এ ভেক্টরের আদিবিন্দু এবং প্রান্তবিন্দু হবে বি ভেক্টরের প্রান্তবিন্দু। অর্থাৎ ত্রিভুজ বিধি প্রয়োগ করে আমরা দুইটি সমান্তরাল ভেক্টরের যোগ করতে পারি। এবার আমরা দেখব সামান্তরিক বিধির সাহায্যে যোগ করা যায় কিনা। আমরা পূর্বেই জেনেছি সামান্তরিক বিধির সাহায্যে ভেক্টর যোগফলের ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের আদিবিন্দু মিলাতে হবে। এক্ষেত্রে আমরা এ এবং বি ভেক্টরের আদিবিন্দু মিলাবো। তাহলে আমরা ভেক্টর এ এবং ভেক্টর বি এর যোগফল পাই না। অতএব সামান্তরিক বিধি প্রয়োগ করে আমরা দুইটি সমান্তরাল ভেক্টরের যোগফল নির্ণয় করতে পারি না। প্রশ্ন 3, এবি ইকুয়াল টু সিডি এবং এবি সমান্তরাল সিডি হলে নিচের কোনটি সঠিক? এখানে এবি এবং সিডি রেখাংশটিকে আমরা ভেক্টরে রূপান্তর করব। তাহলে আমাদের প্রাপ্ত ভেক্টরদ্বয় এবি এবং সিডি এর দৈর্ঘ্য সমান হবে এবং দিকও হবে একমুখী। আমরা জানি সমান ভেক্টরের মান সমান, দিক একই, ধারক রেখা একই বা সমান্তরাল। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারবো ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর সিডি। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি এবং কোনো ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে এ, বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ, ভেক্টর বি ও ভেক্টর সি। প্রশ্ন 4, ভেক্টর এ হচ্ছে
এখানে ভেক্টর এ এ হচ্ছে এমন একটি ভেক্টর যার আদিবিন্দু এ এবং প্রান্তবিন্দু এ। অর্থাৎ আমরা যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাই, এরপরে যদি আবার এ বিন্দুতে ফিরে আসি, তাহলে যে ভেক্টরটি পাবো তার আদিবিন্দু এবং প্রান্তবিন্দু একই হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটি বিন্দু ভেক্টর পাবো। আবার বিন্দু ভেক্টরের মান বা দৈর্ঘ্য 0, অতএব একে জিরো ভেক্টরও বলা হয়। বিন্দু ভেক্টর বা জিরো ভেক্টর একমাত্র ভেক্টর যার দিক আছে কিন্তু দিক নির্ণয় করা যায় না। প্রশ্ন 5, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে উদ্দীপকে বলা আছে এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি। অতএব আমরা এখানে যে এবিসি ত্রিভুজ পাবো তা একটি রৈখিক ত্রিভুজ। এখন আমরা দেখব নিচের কোন অপশনটি সঠিক হয়। অপশন কয়ে বলা আছে ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর সিএ। অর্থাৎ এক্ষেত্রে আমরা ভেক্টর এবি এর জন্য এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, এর সাথে ভেক্টর বিসি যোগ করব, অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুতে যাব। তাহলে আমরা যে ভেক্টরটি পাবো তার আদিবিন্দু এ এবং অন্তবিন্দু সি, অর্থাৎ ভেক্টরটি হলো এসি। এর মানে অপশন ক সঠিক নয়। অপশন খয়ে বলা আছে ভেক্টর এবি প্লাস ভেক্টর এসি ইকুয়াল টু ভেক্টর বিসি। এখানে ভেক্টর এবি এর জন্য আমরা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে যাব, এর সাথে যোগ আছে ভেক্টর এসি, অর্থাৎ এরপরে সামনে ভেক্টর এসি এর সমান দূরত্ব যাব। তাহলে আমরা যে ভেক্টরটি পাবো তা ভেক্টর বিসি এর সমান নয়। এর মানে অপশন খ সঠিক নয়। অপশন গয়ে বলা আছে ভেক্টর সিবি প্লাস ভেক্টর বিএ প্লাস ভেক্টর সিএ ইকুয়াল টু জিরো ভেক্টর। এজন্য আমরা ভেক্টর সি বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে যাব। এরপরে ভেক্টর বিএ যোগ আকারে থাকায় আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে আসব। এরপরে ভেক্টর সিএ যোগ আকারে থাকায় আমরা এ বিন্দু থেকে সিএ দূরত্ব যাব। এখানে ভেক্টরের দিক বোঝানো হয়েছে সি থেকে এ ভেক্টরের দিকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা এ বিন্দুর বামে ভেক্টর সি এর দূরত্বের সমান যাব। যেহেতু আমরা সি বিন্দু থেকে যাত্রা শুরু করেছি, অতএব এক্ষেত্রে আমরা যে ভেক্টরটি পাবো তা হবে 2 ইন্টু ভেক্টর সি এর সমান, অর্থাৎ জিরো ভেক্টরের সমান নয়। এর মানে অপশন গ সঠিক নয়। অপশন ঘতে আছে ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি প্লাস ভেক্টর সিএ। অতএব এক্ষেত্রে আমরা এ বিন্দু থেকে যাত্রা শুরু করব এবং বি বিন্দুতে যাব। এরপরে ভেক্টর বিসি এর জন্য বি বিন্দু থেকে সি বিন্দুতে যাব। এরপরে আছে ভেক্টর সিএ, অর্থাৎ সি বিন্দু থেকে এ বিন্দুতে যাব। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছি ঠিক সেই বিন্দুতেই পৌঁছেছি, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাই জিরো ভেক্টর। এর মানে অপশন ঘ সঠিক। প্রশ্ন 15, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। প্রশ্ন ক, ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিএ কে ভেক্টর এসি এর মাধ্যমে প্রকাশ করো। আমরা ডি ও ই বিন্দু যোগ করব। যেহেতু ভেক্টরের সাহায্যে এই প্রমাণটি করব, অতএব আমরা ত্রিভুজের বাহুগুলোকে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে প্রশ্নে যে ভেক্টরগুলো উল্লেখ করা আছে ঠিক সেভাবে ভেক্টর চিহ্ন দিব, অর্থাৎ প্রথমেই দিব এডি বরাবর, এরপরে ডিই বরাবর, এরপরে এসি বরাবর, সর্বশেষে ডি এবং বিসি সমান্তরাল হওয়ায় ডিই এবং বিসি এর ভেক্টর চিহ্ন ডিই বরাবর দিব। এখন আমরা ত্রিভুজ এডিই বিবেচনা করি। এই ত্রিভুজটিতে এ থেকে ই বিন্দুতে আমরা ভেক্টর এই বরাবর যেতে পারি। আবার ভেক্টর এডি বরাবর যেয়ে ডিই বরাবর গেলেও আমরা ই বিন্দুতে পৌঁছব।
অতএব ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিই ইকুয়াল টু ভেক্টর এই। এখানে প্রশ্নে বলা আছে ই বিন্দুটি এসি এর মধ্যবিন্দু। অতএব ভেক্টর এইকে আমরা লিখতে পারি হাফ অফ ভেক্টর এসি। অতএব আমরা পেলাম ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর এসি, যা ভেক্টর এডি প্লাস ডিইকে ভেক্টর এসি এর মাধ্যমে প্রকাশ। প্রশ্ন খ, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বিসি সমান্তরাল ডিই এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিসি সমান্তরাল ডিই এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। যেহেতু আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব, অতএব আমরা প্রথমে ত্রিভুজটির বাহুগুলোকে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে ভেক্টর চিহ্ন বাম থেকে ডান দিক বরাবর দিব, অর্থাৎ প্রথমে বিসি বরাবর, এরপরে ডিই বরাবর, এরপরে বিএ বরাবর এবং সর্বশেষে এসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন আমরা ত্রিভুজ এবিসি বিবেচনা করি। এখানে বি বিন্দু থেকে সি বিন্দুতে আমরা ভেক্টর বিসি বরাবর যেতে পারি। আবার ভেক্টর বিএ বরাবর যে যদি ভেক্টর এসি বরাবর যাই তাহলেও সি বিন্দুতে পুষব। অর্থাৎ আমরা ত্রিভুজবিধির সাহায্যে লিখতে পারি ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি। একে আমরা 1 নং সমীকরণ হিসাবে অভিহিত করব। এখন আমরা ত্রিভুজ এডিই বিবেচনা করি। ত্রিভুজ এডিই এ আমরা ডি বিন্দুতে ভেক্টর ডিই বরাবর যেতে পারি। আবার ভেক্টর ডিএ বরাবর যে যদি ভেক্টর এই বরাবর যাই তাহলেও আমরা ই বিন্দুতে পুষব। অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর ডিই ইকুয়াল টু ভেক্টর ডিএ প্লাস ভেক্টর এই। এখন আমরা বিএ বাহু লক্ষ্য করি। বিএ বাহুর মধ্যবিন্দু ডি। অতএব আমরা ভেক্টর ডিএ কে লিখতে পারি হাফ অফ ভেক্টর বিএ। ঠিক একইভাবে আমরা ভেক্টর এই কে লিখতে পারি হাফ অফ ভেক্টর এসি। এখন আমরা 2 নং সমীকরণে যদি ভেক্টর ডিএ এবং ভেক্টর এই এর মান বসাই তাহলে আমরা পাই ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিএ মাইনাস হাফ অফ ভেক্টর এসি। এখন আমরা হাফ কমন নিব, তাহলে পাই হাফ ইন্টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি। আবার 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি ইকুয়াল টু ভেক্টর বিসি। অতএব ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিসি। যেহেতু ভেক্টরদ্বয় সমান, অতএব এদের মানও সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর বিসি। এখন ভেক্টর ডিই এর মান ডিই এবং ভেক্টর বিসি এর মান বিসি। অতএব ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এখন আমরা দেখব ভেক্টর ডিই এবং ভেক্টর বিসি সমান্তরাল কিনা। যেহেতু এখানে ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিসি, অতএব ডিই এবং বিসি ভেক্টরদ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। আর ধারক রেখা হলো অসীম একটি রেখা যে রেখা ভেক্টরগুলোকে ধারণ করে। কিন্তু এখানে ধারক রেখা এক নয়, অর্থাৎ এক্ষেত্রে ধারক রেখাদ্বয় সমান্তরাল, অর্থাৎ ডিই এবং বিসি সমান্তরাল। প্রশ্ন গ, বিসিইডি ট্র্যাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি মাইনাস ডিই। এজন্য আমরা পূর্বের ত্রিভুজটির নিচের অংশ নিব, অর্থাৎ বিসিইডি অংশ নিব, যার ডিই এবং বিসি বাহুদ্বয় সমান্তরাল। অতএব ত্রিভুজটির নিচের অংশ অর্থাৎ বিসিইডি একটি ট্র্যাপিজিয়াম হবে। এখন এই ট্র্যাপিজিয়ামের কর্ণদ্বয় বিই এবং সিডি, যার বিই কর্ণের মধ্যবিন্দু এম এবং সিডি কর্ণের মধ্যবিন্দু এন।
আমরা এম এন যোগ করব। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দুদ্বয়ের যোগফল অর্থাৎ এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি মাইনাস ডিই। যেহেতু আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণটি করব, অতএব আমরা প্রথমে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিক বরাবর ভেক্টর চিহ্ন দিব, অর্থাৎ বিসি এম এন ও ডিই বরাবর ভেক্টর চিহ্ন দিব। এই প্রমাণটি আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে করব। অতএব মনে করি যে কোনো ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে বি সি ই ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর বি, ভেক্টর সি, ভেক্টর ই ও ভেক্টর ডি। অতএব বিসি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর সি মাইনাস বি। কারণ আমরা যদি ত্রিভুজ ওবিসি বিবেচনা করি তাহলে ও বিন্দু থেকে সি বিন্দুতে আমরা ভেক্টর সি বরাবর যেতে পারি। আবার ভেক্টর বি বরাবর যে ভেক্টর বিসি বরাবর গেলেও আমরা সি বিন্দুতে পৌঁছব। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর বি প্লাস ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর সি। এখন ভেক্টর বিকে পক্ষান্তর করলে আমরা পাই ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর বি। অনুরূপভাবে ডিই ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। আবার এম বিন্দুটি বিই রেখাংশের মধ্যবিন্দু হয় এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ই বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। অর্থাৎ এম বিন্দুর অবস্থান ভেক্টর হাফ ইন্টু ভেক্টর বি প্লাস ভেক্টর ই। এই বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা মনে করি এম বিন্দুর অবস্থান ভেক্টর এক্স। এখন আমরা এই অবস্থান ভেক্টর এক্সকে ভেক্টর বি এবং ভেক্টর ই এর মাধ্যমে প্রকাশ করব। প্রথমে আমরা ত্রিভুজ ও বি এম বিবেচনা করি। এখানে ও থেকে এম বিন্দুতে আমরা ভেক্টর এক্স বরাবর যেতে পারি। আবার ভেক্টর বি বরাবর যে ভেক্টর বি এম বরাবর গেলেও এম বিন্দুতে পৌঁছব। অতএব ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এক্স ইকুয়াল টু ভেক্টর বি প্লাস ভেক্টর বি এম, যাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এখন আমরা ত্রিভুজ ও এম ই বিবেচনা করি। এখানে ও থেকে ই বিন্দুতে আমরা ভেক্টর ই বরাবর যেতে পারি। আবার ভেক্টর এক্স বরাবর যে ভেক্টর এম ই বরাবর গেলেও আমরা ই বিন্দুতে পৌঁছব। অতএব ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এক্স প্লাস ভেক্টর এম ই ইকুয়াল টু ভেক্টর ই। এখানে ভেক্টর এম ইকে পক্ষান্তর করলে আমরা পাই ভেক্টর এক্স ইকুয়াল টু ভেক্টর ই মাইনাস ভেক্টর এম ই। একে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন 1 এবং 2 নং সমীকরণ যোগ করলে আমরা পাই 2 ভেক্টর এক্স ইকুয়াল টু ভেক্টর বি প্লাস ভেক্টর বি এম প্লাস ভেক্টর ই মাইনাস ভেক্টর এম ই। এখানে এম বিন্দুটি বি রেখাংশের মধ্যবিন্দু। অতএব ভেক্টর বি এম এবং ভেক্টর এম ই সমান হবে। অতএব আমরা ভেক্টর বি এম এবং ভেক্টর এম ইকে বাদ দিতে পারি, যা থেকে আমরা পাই ভেক্টর এক্স ইকুয়াল টু ভেক্টর বি প্লাস ভেক্টর ই ডিভাইডেড বাই 2। অনুরূপভাবে এন বিন্দুটি সিডি রেখাংশের মধ্যবিন্দু হয় এন বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ ইন্টু সি প্লাস ডি। এখন আমরা এম এন ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব। আর এম এন ভেক্টরের অবস্থান ভেক্টর হবে এন বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এম বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ হাফ ইন্টু ভেক্টর সি প্লাস ভেক্টর ডি মাইনাস হাফ ইন্টু ভেক্টর বি প্লাস ভেক্টর ই, যা থেকে আমরা পাই হাফ ইন্টু ভেক্টর সি প্লাস ভেক্টর ডি মাইনাস ভেক্টর বি মাইনাস ভেক্টর ই। এখন এই ভেক্টরটি আমরা সাজাবো, অর্থাৎ ভেক্টর বিসি এবং ভেক্টর ডিই এর মতো করে লিখব। এজন্য আমরা সি ভেক্টরের সাথে বি ভেক্টর নেব এবং ই ভেক্টরের সাথে ডি ভেক্টর নিব, অর্থাৎ লিখব হাফ ইন্টু ভেক্টর সি মাইনাস ভেক্টর বি মাইনাস ভেক্টর ই মাইনাস ভেক্টর ডি, যাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভেক্টর বিসি মাইনাস ভেক্টর ডিই। অর্থাৎ আমরা পেলাম ভেক্টর এম এন ইকুয়াল টু হাফ ইন্টু ভেক্টর বিসি মাইনাস ভেক্টর ডিই। এখানে বিসি এবং ডিই সমান্তরাল, অতএব ভেক্টর বিসি মাইনাস ভেক্টর ডিই
বিসি এবং ডিই ভেক্টরের সমান্তরাল হবে। যেহেতু ভেক্টর বিসি মাইনাস ভেক্টর ডিই ইকুয়াল টু ভেক্টর এমএন, অতএব ভেক্টর এমএনও ভেক্টর বিসি এবং ভেক্টর ডিই এর সমান্তরাল হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এমএন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি। এখন ভেক্টর এমএন ইকুয়াল টু হাফ ইন্টু ভেক্টর বিসি মাইনাস ভেক্টর ডিই এর মান নিব। অর্থাৎ আমরা লিখব অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এমএন ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বিসি মাইনাস ভেক্টর ডিই। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এমএন মানে এমএন ভেক্টরটির দৈর্ঘ্য, যা এমএন বাহুর দৈর্ঘ্যের সমান। আবার ভেক্টর বিসি এবং ভেক্টর ডিই সমান্তরাল হয় অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বিসি মাইনাস ভেক্টর ডিই হবে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বিসি মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ডিই। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বিসি এর মান হবে বিসি বাহুর দৈর্ঘ্যের সমান এবং অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ডিই এর মান হবে ডিই বাহুর দৈর্ঘ্যের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি এমএন ইকুয়াল টু হাফ ইন্টু বিসি মাইনাস ডিই। প্রশ্ন 16, ত্রিভুজ এবিসি এর বিসি, সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই ও এফ। এখন আমরা ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ডি, ই ও এফ বিন্দুগুলো যোগ করে এডি, বিই ও সিএফ মধ্যমা আঁকব। প্রশ্ন ক, ভেক্টর এবিকে ভেক্টর বিই ও ভেক্টর সিএফ এর মাধ্যমে প্রকাশ করো। যেহেতু আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, অতএব ত্রিভুজটির বাহু এবং মধ্যমাগুলোকে ভেক্টর চিহ্ন দিব। এখানে প্রশ্ন যেভাবে উল্লেখ আছে ঠিক সেভাবে ভেক্টর চিহ্ন দিব, অর্থাৎ এবি বরাবর ভেক্টর চিহ্ন দিব। আবার বিই এবং সিএফ বরাবর ভেক্টর চিহ্ন দিব। বিসি বাহুর ক্ষেত্রে বিসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। আবার এসি বাহুর ক্ষেত্রে এসি বরাবর ভেক্টর চিহ্ন দিব এবং সর্বশেষে এডি বরাবর ভেক্টর চিহ্ন দিব। যেহেতু এবি ভেক্টরকে ভেক্টর বিই এবং ভেক্টর সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অতএব আমরা প্রথমে ত্রিভুজ এবিই নেব। ত্রিভুজ এবিইতে এ থেকে ই বিন্দুতে আমরা ভেক্টর এই বরাবর যেতে পারি। আবার ভেক্টর এবি বরাবর যেয়ে ভেক্টর বিই বরাবর গেলেও ই বিন্দুতে পুষব। অতএব ভেক্টর যোগে ত্রিভুজ যদি সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এবি প্লাস ভেক্টর বিই ইকুয়াল টু ভেক্টর এই। এখন ভেক্টর বিইকে পক্ষান্তর করব। আবার ই বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু হয় ভেক্টর এইকে লিখতে পারি হাফ অফ ভেক্টর এসি। এখন সমীকরণটিকে ভগ্নাংশমুক্ত করতে উভয় পক্ষে আমরা 2 গুণ করব। তাহলে আমরা পাই 2 ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর এসি মাইনাস 2 ভেক্টর বিই। একে আমরা 1 নং সমীকরণ ধরব। এখানে এবি ভেক্টরকে বিই এবং সিএফ ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে হবে, কিন্তু আমাদের সমীকরণে ভেক্টর এসি অতিরিক্ত হিসাবে আছে এবং ভেক্টর সিএফ নেই। অতএব এরপরে আমরা ত্রিভুজ এসিএফ নেব। ত্রিভুজ এসিএফে এ থেকে এফ বিন্দুতে আমরা ভেক্টর এফ বরাবর যেতে পারি। আবার ভেক্টর এসি বরাবর যে সিএফ বরাবর গেলেও আমরা এফ বিন্দুতে পুষব। অতএব ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এফ ইকুয়াল টু ভেক্টর এসি প্লাস ভেক্টর সিএফ। এখন এফ বিন্দুটি এবি বাহুর মধ্যবিন্দু হয় ভেক্টর এফকে লিখতে পারি হাফ অফ ভেক্টর এবি। অর্থাৎ আমরা পাই হাফ অফ ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর এসি প্লাস ভেক্টর সিএফ, যাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলেই ভেক্টর এসি মুক্ত হবে। অতএব সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই 2 ভেক্টর এবি মাইনাস হাফ ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর এসি মাইনাস 2 ভেক্টর বিই মাইনাস ভেক্টর এসি মাইনাস ভেক্টর সিএফ। এখন 2 ভেক্টর এবি থেকে হাফ ভেক্টর এবি বিয়োগ করব। 2 থেকে হাফ বিয়োগ করলে আমরা পাই 3/2। অতএব সমীকরণটির বাম পক্ষের মান হবে 3/2 ভেক্টর এবি।
আবার সমীকরণটির ডান পক্ষে ভেক্টর এসি ও মাইনাস ভেক্টর এসি থাকায় আমরা এসি ভেক্টরটিকে বাদ দিতে পারি। তাহলে আমরা পাই -2 ভেক্টর বিই মাইনাস ভেক্টর সিএফ। এখন আমরা সমীকরণটি থেকে ভেক্টর এবি এর মান নির্ণয় করব। সমীকরণটির উভয় পক্ষে যদি আমরা 2/3 গুণ করি তাহলে আমরা এবি এর মান পাব। অর্থাৎ সমীকরণটির উভয় পক্ষে 2/3 গুণ করব। 3/2 ভেক্টর এবি এর সাথে 2/3 গুণ করলে আমরা পাই ভেক্টর এবি। আবার -2 ভেক্টর বিই এর সাথে 2/3 গুণ করলে আমরা পাই -4/3 ভেক্টর বিই। আবার -CF ভেক্টরের সাথে 2/3 গুণ করলে আমরা পাই -2/3 ভেক্টর CF, যা ভেক্টর এবিকে ভেক্টর বিই এবং ভেক্টর CF এর মাধ্যমে প্রকাশ। প্রশ্ন খ, প্রমাণ করো যে ভেক্টর এডি প্লাস ভেক্টর বিই প্লাস ভেক্টর CF ইকুয়াল টু 0 ভেক্টর। এই প্রমাণটির জন্য আমরা প্রথমে ভেক্টর এডি, ভেক্টর বিই এবং ভেক্টর CF এর মান ত্রিভুজবিধির সাহায্যে নির্ণয় করব। এরপরে যোগ করলেই আমরা প্রমাণ করতে পারবো এদের যোগফল 0 ভেক্টর। প্রথমে আমরা ভেক্টর এডি এর মান নির্ণয় করব, আর এজন্য আমরা নিব ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডিতে আমরা এ থেকে ডি বিন্দুতে ভেক্টর এডি বরাবর যেতে পারি। আবার ভেক্টর এবি বরাবর যেয়ে ভেক্টর বিডি বরাবর গেলেও আমরা ডি বিন্দুতে পুঁছব। অতএব আমরা লিখতে পারি ভেক্টর এডি ইকুয়াল টু ভেক্টর এবি প্লাস ভেক্টর বিডি। এখন ডি বিন্দুটি বিসি বাহুর মধ্যবিন্দু হয় আমরা ভেক্টর বিডিকে লিখতে পারি হাফ অফ ভেক্টর বিসি। অতএব আমরা পাই ভেক্টর এডি ইকুয়াল টু ভেক্টর এবি প্লাস হাফ অফ ভেক্টর বিসি, যাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এখন আমরা ভেক্টর বিই এর মান নির্ণয় করব। এজন্য আমরা নিব ত্রিভুজ এবিই। এখানে আমরা এ থেকে ই বিন্দুতে ভেক্টর এই বরাবর যেতে পারি। আবার ভেক্টর এবি বরাবর যেয়ে ভেক্টর বিই বরাবর গেলেও ই বিন্দুতে পুঁছব। অতএব ভেক্টর যোগের ত্রিভুজবিধি অনুযায়ী আমরা লিখতে পারি ভেক্টর এবি প্লাস ভেক্টর বিই ইকুয়াল টু ভেক্টর এই। এখন ভেক্টর এবিকে পক্ষান্তর করব। আবার ই বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু হওয়ায় আমরা ভেক্টর এইকে লিখতে পারি হাফ অফ ভেক্টর এসি। অতএব আমরা পেলাম ভেক্টর বিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর এসি মাইনাস ভেক্টর এবি। একে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন আমরা ভেক্টর CF এর মান নির্ণয় করব। এজন্য আমরা ত্রিভুজ এসিএফ নিব। ত্রিভুজ এসিএফ এ থেকে এফ বিন্দুতে ভেক্টর এফ বরাবর যেতে পারি। আবার ভেক্টর এসি বরাবর যেয়ে ভেক্টর CF বরাবর গেলেও এফ বিন্দুতে পুঁছব। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজবিধি অনুযায়ী আমরা লিখতে পারি ভেক্টর এসি প্লাস ভেক্টর CF ইকুয়াল টু ভেক্টর এফ। এখন ভেক্টর এসিকে পক্ষান্তর করব। আবার এফ বিন্দুটি এবি বাহুর মধ্যবিন্দু হয় ভেক্টর এফকে লিখতে পারি হাফ অফ ভেক্টর এবি। অতএব আমরা পেলাম ভেক্টর CF ইকুয়াল টু হাফ অফ ভেক্টর এবি মাইনাস ভেক্টর এসি। একে আমরা 3 নং সমীকরণ ধরব। এখন 1 নং, 2 নং ও 3 নং সমীকরণ যোগ করব। তাহলে আমরা পাই ভেক্টর এডি প্লাস ভেক্টর বিই প্লাস ভেক্টর CF ইকুয়াল টু ভেক্টর এবি প্লাস হাফ অফ ভেক্টর বিসি প্লাস হাফ অফ ভেক্টর এসি মাইনাস ভেক্টর এবি প্লাস হাফ অফ ভেক্টর এবি মাইনাস ভেক্টর এসি। এখন ভেক্টর এবি এবং মাইনাস ভেক্টর এবি বাদ দিতে পারি। তাহলে ধনাত্মক ভেক্টর হলো হাফ অফ ভেক্টর এবি এবং হাফ অফ ভেক্টর বিসি, যার হাফ কমন নিলে আমরা পাই হাফ ইন্টু ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি। আবার হাফ অফ ভেক্টর এসি মাইনাস ভেক্টর এসি এর মান হবে মাইনাস হাফ অফ ভেক্টর এসি। এখন ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের ত্রিভুজবিধি প্রয়োগ করলে আমরা পাই ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর এসি। অতএব আমরা পেলাম হাফ অফ ভেক্টর এসি মাইনাস হাফ অফ ভেক্টর এসি।
এখন হাফ হাফ ভেক্টর এসি থেকে হাফ হাফ ভেক্টর এসি বিয়োগ করলে আমরা পাই 0 ভেক্টর। অতএব ভেক্টর এডি প্লাস ভেক্টর বিই প্লাস ভেক্টর সিএফ ইকুয়াল টু 0 ভেক্টর। প্রশ্ন গ, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। এখানে ত্রিভুজ এবিসি এর সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এফ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। এই প্রমাণটি আমরা একটু অন্যভাবে করব। আমরা ধরব এফ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে অঙ্কিত রেখা পি বিন্দুগামী, অর্থাৎ এফ পি সমান্তরাল বিসি। এখন আমরা যদি প্রমাণ করতে পারি পি বিন্দু এবং ই বিন্দু একই বিন্দু, তাহলেই আমরা বলতে পারবো এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা ই বিন্দুগামী হবে। যেহেতু আমরা প্রমাণটি ভেক্টরের সাহায্যে করব, অতএব আমরা প্রথমে ভেক্টর চিহ্ন দিব, আর এক্ষেত্রে ভেক্টর চিহ্ন বাম থেকে ডান দিক বরাবর দিব, অর্থাৎ বিসি বাহু বরাবর এফই বরাবর এফপি বরাবর ভেক্টর চিহ্ন দিব, আবার বিএ বরাবর এবং এসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন এ বিন্দুটি বি এর রেখাংশের মধ্যবিন্দু হয় আমরা লিখতে পারি ভেক্টর এফ এ ইকুয়াল টু হাফ ইন্টু ভেক্টর বি এ। অনুরূপভাবে ই বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু হয় আমরা লিখতে পারি ভেক্টর এই ইকুয়াল টু হাফ ইন্টু ভেক্টর এসি। এখন আমরা ত্রিভুজ এবিসি বিবেচনা করব। ত্রিভুজ এবিসি এ বি থেকে সি বিন্দুতে আমরা বিসি ভেক্টর বরাবর যেতে পারি, আবার বিএ ভেক্টর বরাবর যে এসি ভেক্টর বরাবর গেলেও আমরা সি বিন্দুতে পুষব, অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি। এখন আমরা ত্রিভুজ এ এফ ই বিবেচনা করব। ত্রিভুজ এ এফ ইতে এফ থেকে ই বিন্দুতে আমরা ভেক্টর এফই বরাবর যেতে পারি, আবার ভেক্টর এফ বরাবর যে ভেক্টর এই বরাবর গেলেও আমরা ই বিন্দুতে পুষব, অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এফ ই ইকুয়াল টু ভেক্টর এফ এ প্লাস ভেক্টর এই। এখন ভেক্টর এফ একে লিখতে পারি হাফ হাফ ভেক্টর বি এ এবং ভেক্টর এই কে লিখতে পারি হাফ হাফ ভেক্টর এসি। এরপরে হাফ কমন নিলে আমরা পাই ভেক্টর বি এ প্লাস ভেক্টর এসি, আর আমরা পূর্বেই নির্ণয় করেছি ভেক্টর বি এ প্লাস ভেক্টর এসি ইকুয়াল টু ভেক্টর বিসি। অতএব আমরা পেলাম ভেক্টর এফ ই ইকুয়াল টু হাফ হাফ ভেক্টর বিসি। এখন দুটি ভেক্টর সমান হলে এরা অবশ্যই সমান্তরাল হবে অথবা একই ধারকের অন্তর্গত হবে। এখানে ভেক্টরদ্বয় সমান্তরাল, অতএব এফই সমান্তরাল বিসি। কিন্তু আমরা পূর্বে বিসি এর সমান্তরাল করে এফপি রেখা অঙ্কন করেছি, অর্থাৎ এফপি এবং এফই রেখাদ্বয় উভয়ই এফ বিন্দু দিয়ে যায় এবং বিসি এর সমান্তরাল। অতএব এফপি এবং এফই অবশ্যই সমাপতিত হবে, অর্থাৎ এরা একই রেখা হবে। তাহলে পি ও ই বিন্দু একই বিন্দু হবে, অর্থাৎ এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। মনে করি এবিসিডি ত্রিভুজের বিএ বাহুর মধ্যবিন্দু ডি। এখন ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা এসিকে ই বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ই বিন্দুটি এসি এর মধ্যবিন্দু। এখানে ই বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু কিনা তা আমরা প্রমাণ করব। অতএব আমরা ধরব এফ বিন্দুটি এসি এর মধ্যবিন্দু
এখন ই বিন্দুটি যদি মধ্যবিন্দু হয় তাহলে ই বিন্দু এবং এফ বিন্দু একই বিন্দু হবে। অর্থাৎ আমরা যদি প্রমাণ করতে পারি ই বিন্দু এবং এফ বিন্দু একই বিন্দু, তাহলে আমরা বলতে পারবো ডি বিন্দু থেকে বিসি এর সমান্তরাল রেখা এসি এর মধ্যবিন্দুগামী। যেহেতু আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব, অতএব প্রথমে আমরা ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে আমরা প্রমাণের সুবিধার্থে বাম থেকে ডান দিক বরাবর ভেক্টর চিহ্ন দিব। অর্থাৎ বিসি বরাবর ভেক্টর চিহ্ন দিব, এরপরে ডিই বরাবর ভেক্টর চিহ্ন দিব, এরপরে ডিএফ বরাবর ভেক্টর চিহ্ন দিব, এরপরে বিএ বরাবর ভেক্টর চিহ্ন দিব এবং সর্বশেষে এসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন ডি বিন্দুটি বিএ বাহুর মধ্যবিন্দু, অতএব আমরা লিখতে পারি ভেক্টর ডিএ ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিএ। আবার আমরা ধরেছি এফ বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু, অতএব আমরা বলতে পারি ভেক্টর এএফ ইকুয়াল টু হাফ অফ ভেক্টর এসি। এখন আমরা ত্রিভুজ এবিসি বিবেচনা করি। এখানে বি বিন্দু থেকে সি বিন্দুতে ভেক্টর বিসি বরাবর যেতে পারি। আবার যদি ভেক্টর বিএ বরাবর যে ভেক্টর এসি বরাবর যাই, তাহলেও সি বিন্দুতে বুঝব। অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি। এখন ত্রিভুজ এডিএফ বিবেচনা করি। এখানে ডি বিন্দু থেকে এফ বিন্দুতে আমরা ভেক্টর ডিএফ বরাবর যেতে পারি। আবার যদি ভেক্টর ডিএ বরাবর যে এফ বরাবর যাই, তাহলেও এফ বিন্দুতে বুঝব। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে আমরা বলতে পারি ভেক্টর ডিএফ ইকুয়াল টু ভেক্টর ডিএ প্লাস ভেক্টর এএফ। এখন ভেক্টর ডিএ ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিএ এবং ভেক্টর এএফ ইকুয়াল টু হাফ অফ ভেক্টর এসি। এখন হাফ কমন নিলে আমরা পাই হাফ ইন্টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি। আবার আমরা নির্ণয় করেছি ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি। অতএব আমরা হাফ ইন্টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসিকে লিখতে পারি হাফ ইন্টু ভেক্টর বিসি। এখন দুটি ভেক্টর সমান হলে এরা সমান্তরাল হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ডিএফ সমান্তরাল বিসি। কিন্তু এখানে আমরা বিসিকে সমান্তরাল করে ডিই রেখা অঙ্কন করেছি, অর্থাৎ এখানে ডিই সমান্তরাল বিসি। অর্থাৎ এখানে ডিই এবং ডিএফ রেখাদ্বয় উভয়ই ডি বিন্দুগামী এবং বিসি এর সমান্তরাল। অতএব ডিই এবং ডিএফ রেখা একই হবে, অর্থাৎ ডিই ও ডিএফ সমাপতিত হবে। যেহেতু ডিই এবং ডিএফ সমাপতিত হয়, অতএব ই এবং এফ একই বিন্দু হবে। অর্থাৎ ই হবে এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হয়। মনে করি এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এক্ষেত্রে ও বিন্দুটি হলেও এসি এবং বিডি উভয় কর্ণের মধ্যবিন্দু। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। যেহেতু আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব, অতএব সামান্তরিকের বাহু এবং কর্ণগুলোকে আমরা প্রথমে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে আমরা প্রথমে এবি বরাবর ভেক্টর চিহ্ন দিব। ডিসি বাহুর ভেক্টর চিহ্নও এবি বাহুর মতো করে দিব, অর্থাৎ ডিসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এরপরে আমরা এডি বরাবর ভেক্টর চিহ্ন দিব। ঠিক একই কারণে বিসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। আবার কর্ণ এসি বরাবর এবং কর্ণ বিডি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখানে ও বিন্দুটি হচ্ছে এসি এবং বিডি উভয়ের মধ্যবিন্দু, অর্থাৎ ও বিন্দুটি এসিকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব আমরা লিখতে পারি ভেক্টর এও ইকুয়াল টু ভেক্টর ওসি। ঠিক একইভাবে আমরা লিখতে পারি ভেক্টর বিও ইকুয়াল টু ভেক্টর ওডি। এখন আমরা ত্রিভুজ বিওসি বিবেচনা করি। ত্রিভুজ বিওসিতে বি বিন্দু থেকে সি বিন্দুতে আমরা ভেক্টর বিসি বরাবর যেতে পারি। আবার ভেক্টর বিও বরাবর যে যদি ওসি বরাবর যাই, তাহলেও সি বিন্দুতে বুঝব। অতএব ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর বিও প্লাস ভেক্টর ওসি। এখন আমরা ত্রিভুজ এওডি বিবেচনা করি।
এখানে এ থেকে ডি বিন্দুতে আমরা ভেক্টর এডি বরাবর যেতে পারি। আবার ভেক্টর এ বরাবর যেয়ে যদি ভেক্টর ওডি বরাবর যাই তাহলেও ডি বিন্দুতে পুষব। অতএব ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এডি ইকুয়াল টু ভেক্টর এও প্লাস ভেক্টর ওডি। এখন আমরা ভেক্টর এও সমান লিখব ভেক্টর ওসি, আবার ভেক্টর ওডি সমান লিখব ভেক্টর বিও। একে সাজালে আমরা পাই ভেক্টর বিও প্লাস ভেক্টর ওসি। আমরা পূর্বেই দেখেছি ভেক্টর বিও প্লাস ভেক্টর ওসি সমান ভেক্টর বিসি, অর্থাৎ ভেক্টর এডি ইকুয়াল টু ভেক্টর বিসি। যেহেতু ভেক্টর দ্বয় সমান অতএব এদের মানও সমান হবে, অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর এডি ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর বিসি। আবার ভেক্টর এডি এর মান এডি এবং ভেক্টর বিসি এর মান বিসি, অতএব আমরা পাই এডি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এডি এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান। এখন আমরা দেখব এডি এবং বিসি সমান্তরাল কিনা। যেহেতু ভেক্টর এডি এবং ভেক্টর বিসি সমান অতএব এদের ধারক রেখা একই হবে বা এদের ধারক রেখা সমান্তরাল হবে, কিন্তু এখানে এদের ধারক রেখা এক নয়। সুতরাং ভেক্টর এসিকে ধারণকারী রেখা অর্থাৎ এডি এবং ভেক্টর বিসিকে ধারণকারী রেখা অর্থাৎ ধারক রেখা বিসি সমান্তরাল হবে, অর্থাৎ আমরা পেয়েছি এডি এবং বিসি সমান এবং সমান্তরাল। এখন কোনো চতুর্ভুজের দুইটি বাহু সমান এবং সমান্তরাল হলে ওই চতুর্ভুজটি অবশ্যই সামান্তরিক হবে, কারণ এডি এবং বিসি সমান এবং সমান্তরাল হলে অপর দুটি বাহু এবি এবং ডিসিও সমান এবং সমান্তরাল হবে। অতএব এবিসিডি একটি সামান্তরিক। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্র্যাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। মনে করি এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি এবং ডিসি বাহুদ্বয় সমান্তরাল এবং এডি ও বিসি বাহুদ্বয় অসমান্তরাল। এখন অসমান্তরাল বাহু এডি এর মধ্যবিন্দু ই এবং বিসি এর মধ্যবিন্দু এফ। এখন আমরা ই ও এফ বিন্দু যোগ করব। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সংযোগ সরলরেখা অর্থাৎ ইএফ বাহুটি এবি এবং ডিসি বাহুর সমান্তরাল, অর্থাৎ ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। এবং আমাদেরকে আরও প্রমাণ করতে হবে যে এই সংযোগ সরলরেখা অর্থাৎ ইএফ হল এবি এবং ডিসি বাহুর যোগফলের অর্ধেক, অর্থাৎ ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস ডিসি। যেহেতু আমাদেরকে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে অতএব আমরা প্রথমে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে আমরা সবগুলো ভেক্টর বাম থেকে ডান দিক বরাবর দিব, অর্থাৎ এবি বরাবর ইএফ বরাবর এবং ডিসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন এই প্রমাণটি আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে করব। মনে করি ভেক্টর মূলবিন্দু ও। এখানে ভেক্টর মূলবিন্দুটি যে কোনো জায়গায় হতে পারে। এখন মূলবিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি ও ভেক্টর ডি। এখন আমরা এবি ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব। আর আমরা জানি কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর হলো এর অন্তবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এর আদি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর এবিকে লিখতে পারি ভেক্টর বি মাইনাস ভেক্টর এ। এই বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা ত্রিভুজ এ ও বি বিবেচনা করি। এখানে ও থেকে বি বিন্দুতে আমরা ভেক্টর বি বরাবর যেতে পারি। আবার ভেক্টর এ বরাবর যে যদি ভেক্টর এবি বরাবর যাই তাহলেও বি বিন্দুতে পুষব, অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এ প্লাস ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর বি। এখন এই ভেক্টরকে পক্ষান্তর করলে আমরা পাই ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর বি মাইনাস ভেক্টর এ। অনুরূপভাবে ডিসি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি। এখন আমরা ই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব।
যেহেতু ই বিন্দুটি এ এবং ডি এর মধ্যবিন্দু, অতএব এর অবস্থান ভেক্টর হবে ভেক্টর এ প্লাস ভেক্টর ডি ডিভাইডেড বাই 2, অর্থাৎ হাফ ইন্টু ভেক্টর এ প্লাস ভেক্টর ডি। এই বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা মনে করি ই বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর ই। এখন ভেক্টর ইকে ভেক্টর এ এবং ভেক্টর ডি এর মাধ্যমে প্রকাশ করব। এজন্য আমরা প্রথমে ত্রিভুজ এ ও ই বিবেচনা করি। ত্রিভুজ এ ও ইতে আমরা ও থেকে ই বিন্দুতে ভেক্টর ই বরাবর যেতে পারি। আবার ভেক্টর এ বরাবর যে ভেক্টর এ ই বরাবর গেলেও আমরা ই বিন্দুতে পুষব। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর ই ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর এ ই। একে আমরা 1 নং সমীকরণ ধরব। এখন আমরা ত্রিভুজ ইওডি বিবেচনা করি। ইওডিতে আমরা ও থেকে ডি বিন্দুতে ভেক্টর ডি বরাবর যেতে পারি। আবার ভেক্টর ই বরাবর যে ভেক্টর ইডি বরাবর গেলেও আমরা ডি বিন্দুতে পুষব। অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে লিখতে পারি ভেক্টর ই প্লাস ভেক্টর ইডি ইকুয়াল টু ভেক্টর ডি। এখন ভেক্টর ইডিকে পক্ষান্তর করলে আমরা পাই ভেক্টর ই ইকুয়াল টু ভেক্টর ডি মাইনাস ভেক্টর ইডি, যাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন 1 এবং 2 নং সমীকরণ যোগ করলে আমরা পাই 2 ইন্টু ভেক্টর ই ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর এ ই প্লাস ভেক্টর ডি মাইনাস ভেক্টর ইডি। এখানে ই হচ্ছে এডি এর মধ্যবিন্দু, অতএব ভেক্টর এ ই এবং ভেক্টর ইডি সমান হবে। অতএব আমরা ভেক্টর এ ই এবং ভেক্টর ইডিকে বাদ দিতে পারব। অর্থাৎ ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ ইন্টু ভেক্টর এ প্লাস ভেক্টর ডি। অনুরূপভাবে এফ বিসি বাহুর মধ্যবিন্দু হওয়ায় এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ ইন্টু ভেক্টর বি প্লাস ভেক্টর সি। এখন আমরা ইএফ ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব। এক্ষেত্রে আমাদেরকে ইএফ বাহুর অন্তবিন্দুর অবস্থান ভেক্টর থেকে ইএফ বাহুর আদিবিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে। অর্থাৎ ভেক্টর ইএফ ইকুয়াল টু হাফ ইন্টু ভেক্টর বি প্লাস ভেক্টর সি মাইনাস হাফ ইন্টু ভেক্টর এ প্লাস ভেক্টর ডি। এখন হাফ কমন নিলে আমরা পাই হাফ ইন্টু ভেক্টর বি প্লাস ভেক্টর সি মাইনাস ভেক্টর এ মাইনাস ভেক্টর ডি। একে আমরা সাজিয়ে লিখব। তাহলে আমরা পাই হাফ ইন্টু ভেক্টর বি মাইনাস ভেক্টর এ প্লাস ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি। এখন ভেক্টর বি মাইনাস ভেক্টর এ কে আমরা লিখতে পারি ভেক্টর এ বি। আবার ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি কে লিখতে পারি ভেক্টর ডি সি। অর্থাৎ আমরা পেলাম ভেক্টর ইএফ ইকুয়াল টু হাফ ইন্টু ভেক্টর এ বি প্লাস ভেক্টর ডি সি। এখানে ভেক্টর ইএফ ভেক্টর এ বি এবং ভেক্টর সিডিকে যে রেখাগুলো ধারণ করে, অর্থাৎ ভেক্টরগুলোর ধারক রেখা ভিন্ন। আবার এখানে এবি এবং ডিসি পরস্পর সমান্তরাল। অতএব ইএফ ভেক্টরটিও ভেক্টর এবি এবং ভেক্টর ডিসি এর সমান্তরাল হবে। অর্থাৎ ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। এখন আমরা দেখব ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস ডিসি কিনা। এজন্য আমরা মান নিব। এখানে ভেক্টর ইএফ এর মান অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ইএফ এবং হাফ ইন্টু ভেক্টর এবি প্লাস ভেক্টর ডিসি এর মান হবে হাফ ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এবি প্লাস ভেক্টর ডিসি। এখন ভেক্টর ইএফ এর মান বা দৈর্ঘ্য হবে ইএফ বাহুর দৈর্ঘ্যের সমান। অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ইএফকে লিখতে পারি ইএফ। আবার ভেক্টর এবি এবং ভেক্টর ডিসি সমান্তরাল। অতএব অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এবি প্লাস ভেক্টর ডিসিকে লিখতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এবি প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ডিসি। এখানে ভেক্টর এবি এবং ভেক্টর ডিসি সমান্তরাল না হলে এভাবে লিখতে পারতাম না। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এবি মানে ভেক্টর এবি এর মান বা দৈর্ঘ্য, আর এখানে ভেক্টর এবি এর দৈর্ঘ্য এবি বাহুর সমান। অনুরূপভাবে ভেক্টর ডিসি এর দৈর্ঘ্য ডিসি বাহুর সমান। অতএব আমরা পেলাম ইএফ ইকুয়াল টু হাফ ইন্টু এবি প্লাস ডিসি।
ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্র্যাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। মনে করি ABCD ট্র্যাপিজিয়ামের AB এবং DC বাহু সমান্তরাল এবং AC ও BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে P ও Q। এখন P ও Q বিন্দু যোগ করি। এখানে প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা অর্থাৎ PQ সমান্তরাল AB সমান্তরাল DC এবং কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখার দৈর্ঘ্য সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক অর্থাৎ PQ = হাফ ইন্টু AB মাইনাস DC। যেহেতু আমাদেরকে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে, অতএব আমরা প্রথমে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে আমরা সবগুলো ভেক্টর বাম থেকে ডান দিক বরাবর দিব। এখানে এই প্রমাণটি আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে করব। আর অবস্থান ভেক্টরের সাহায্যে প্রমাণ করার জন্য আমাদেরকে একটি মূল বিন্দুর দরকার হবে। মনে করি মূল বিন্দু O এর সাপেক্ষে A, B, C ও D বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর A, ভেক্টর B, ভেক্টর C ও ভেক্টর D। অতএব AB ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর B মাইনাস ভেক্টর A, অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর ABকে লিখতে পারি ভেক্টর B মাইনাস ভেক্টর A। এই বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা ত্রিভুজ AOB বিবেচনা করি। এখানে O থেকে B বিন্দুতে আমরা ভেক্টর B বরাবর যেতে পারি। আবার ভেক্টর A বরাবর যে যদি ভেক্টর AB বরাবর যাই তাহলেও B বিন্দুতে পুষব। অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর A প্লাস ভেক্টর AB = ভেক্টর B। এখন এই ভেক্টরকে পক্ষান্তর করলে আমরা পাই ভেক্টর AB = ভেক্টর B মাইনাস ভেক্টর A। অনুরূপভাবে DC ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর C মাইনাস ভেক্টর D। আবার এখানে P বিন্দু হলো A এবং C এর মধ্যবিন্দু, অতএব P বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ ইন্টু ভেক্টর A প্লাস ভেক্টর C। এই বিষয়টি আরও স্পষ্ট হব, এজন্য মনে করি P বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর P। এখন এই ভেক্টর Pকে ভেক্টর A এবং ভেক্টর C এর মাধ্যমে প্রকাশ করব। এজন্য আমরা প্রথমে AOP ত্রিভুজ বিবেচনা করি। এখানে O থেকে P বিন্দুতে আমরা ভেক্টর P বরাবর যেতে পারি। আবার ভেক্টর A বরাবর যে ভেক্টর AP বরাবর গেলেও আমরা P বিন্দুতে পুষব। অতএব ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর P = ভেক্টর A প্লাস ভেক্টর AP। একে আমরা 1 নং সমীকরণ ধরব। আবার ত্রিভুজ POCতে O থেকে C বিন্দুতে আমরা ভেক্টর C বরাবর যেতে পারি। আবার ভেক্টর P বরাবর যে ভেক্টর PC বরাবর গেলেও আমরা C বিন্দুতে পুষব। অতএব ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর P প্লাস ভেক্টর PC = ভেক্টর C। এখন ভেক্টর PCকে পক্ষান্তর করলে আমরা পাই ভেক্টর P = ভেক্টর C মাইনাস ভেক্টর PC। একে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন 1 এবং 2 নং সমীকরণ যোগ করলে পাই 2 ভেক্টর P = ভেক্টর A প্লাস ভেক্টর AP প্লাস ভেক্টর C মাইনাস ভেক্টর PC। এখন P যেহেতু AC এর মধ্যবিন্দু, অতএব ভেক্টর AP এবং ভেক্টর PC সমান হবে। অতএব ভেক্টর AP মাইনাস ভেক্টর PC এর মান হবে 0 ভেক্টর, যা থেকে আমরা পাই ভেক্টর P = ভেক্টর A প্লাস ভেক্টর C / 2, অর্থাৎ P বিন্দুর অবস্থান ভেক্টর হাফ ইন্টু ভেক্টর A প্লাস ভেক্টর C। অনুরূপভাবে Q বিন্দুটি BD কর্ণের মধ্যবিন্দু হয় Q বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ ইন্টু ভেক্টর B প্লাস ভেক্টর D। এখন আমরা ভেক্টর PQ এর অবস্থান ভেক্টর নির্ণয় করব। আর এক্ষেত্রে আমরা PQ ভেক্টরের অন্তবিন্দু অর্থাৎ Q বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দু অর্থাৎ P বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করব। অতএব ভেক্টর PQ হবে হাফ ইন্টু ভেক্টর B প্লাস ভেক্টর D মাইনাস হাফ ইন্টু ভেক্টর A প্লাস ভেক্টর C, যা থেকে পাই হাফ ইন্টু ভেক্টর B প্লাস ভেক্টর D মাইনাস ভেক্টর A মাইনাস ভেক্টর C। এখন একে আমরা সাজাবো।
অর্থাৎ ভেক্টর বির সাথে ভেক্টর এ নিব এবং ভেক্টর সির সাথে ভেক্টর ডি নিব। তাহলে আমরা পাই ভেক্টর বি মাইনাস ভেক্টর এ মাইনাস ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি, যাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভেক্টর এ বি মাইনাস ভেক্টর ডিসি। এখানে এ বি এবং ডিসি সমান্তরাল, তাহলে ভেক্টর এ বি এবং ভেক্টর ডিসির বিয়োগফল ভেক্টরটিও ভেক্টর এ বি ও ভেক্টর ডিসি এর সমান্তরাল হবে। তাহলে ভেক্টর পি কিউ হবে ভেক্টর এ বি ও ভেক্টর ডিসি এর সমান্তরাল, অর্থাৎ পি কিউ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। এখন আমরা ভেক্টর পি কিউ এর মান নির্ণয় করব, আর ভেক্টর পি কিউ এর মান হবে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর পি কিউ। অতএব অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর পি কিউ ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ বি মাইনাস ভেক্টর ডিসি। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ পি কিউ এর মান বা দৈর্ঘ্য হল পি কিউ বাহুর সমান। আবার ভেক্টর এ বি এবং ভেক্টর ডিসি সমান্তরাল হওয়ায় অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ বি মাইনাস ভেক্টর ডিসি ইকুয়াল টু হবে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ বি মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ডিসি। এখানে ভেক্টর এ বি ও ভেক্টর ডিসি সমান্তরাল না হলে আমরা এটি লিখতে পারতাম না। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ বি এর মান বা দৈর্ঘ্য ট্রাপিজিয়ামটির এ বি বাহুর সমান। অনুরূপভাবে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ডিসি এর মান বা দৈর্ঘ্য ট্রাপিজিয়ামটির ডিসি বাহুর সমান। অতএব আমরা লিখতে পারি পি কিউ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি মাইনাস ডিসি। এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় ভেক্টর এসি ও ভেক্টর বিডি হলে ভেক্টর এ বি ও ভেক্টর এসিকে ভেক্টর এডি ও ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ করো এবং দেখাও যে ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ভেক্টর বিসি এবং ভেক্টর এসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ভেক্টর এবি। প্রথমেই আমরা এবিসিডি সামান্তরিক নিব, যার কর্ণদ্বয় এসি ও বিডি। যেহেতু এখানে ভেক্টরের সাহায্যে দেখাতে হবে, অতএব আমরা প্রথমে সামান্তরিকের বাহু এবং কর্ণগুলোকে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে আমরা প্রশ্নে যেভাবে ভেক্টরগুলো উল্লেখ করা আছে ঠিক সেভাবেই ভেক্টর চিহ্নগুলো দিব। প্রশ্নে প্রথমে বলা আছে ভেক্টর এসি, অতএব এসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এরপরে দিব বিডি বরাবর, এরপরে এবি বরাবর, এরপরে এডি বরাবর এবং সর্বশেষে এবি এবং ডিসি বাহু সমান এবং সমান্তরাল হয় এবি এবং ডিসি বাহুর দিক একই করে দিব, অর্থাৎ ডিসি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন ত্রিভুজ এবিডিএ এ থেকে ডি বিন্দুতে আমরা ভেক্টর এডি বরাবর যেতে পারি। আবার ভেক্টর এবি বরাবর যে ভেক্টর বিডি বরাবর গেলেও ডি বিন্দুতে পৌঁছব, অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এবি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু ভেক্টর এডি। এখন ভেক্টর বিডিকে পক্ষান্তর করলে আমরা পাই ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি, যা ভেক্টর এবিকে ভেক্টর এডি এবং ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ। একে আমরা 1 নং সমীকরণ হিসাবে অভিহিত করব। আবার এবিসিডি একটি সামান্তরিক, যার সন্নিহিত বাহুদ্বয় এডি এবং এবি। অতএব এর কর্ণ এসি ভেক্টর এডি এবং ভেক্টর এবি এর যোগফল নির্দেশ করবে, অর্থাৎ সামান্তরিক বিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এসি ইকুয়াল টু ভেক্টর এডি প্লাস ভেক্টর এবি। যেহেতু আমাদেরকে ভেক্টর এসিকে ভেক্টর এডি ও ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অতএব ভেক্টর এবিকে আমরা পরিবর্তন করব। 1 নং সমীকরণে আমরা ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি পেয়েছি। অতএব আমরা ভেক্টর এবি এর পরিবর্তে ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি বসাবো। তাহলে আমরা পাই ভেক্টর এসি ইকুয়াল টু 2 ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি।
যা ভেক্টর এসিকে ভেক্টর এডি এবং ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ। একে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন আমাদেরকে দেখাতে হবে ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ভেক্টর বিসি। এজন্য আমরা 2 নং সমীকরণের উভয় পক্ষে ভেক্টর বিডি যোগ করব। তাহলে আমরা পাই ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি প্লাস ভেক্টর বিডি। এখন মাইনাস ভেক্টর বিডি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু 0 ভেক্টর। অতএব ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ভেক্টর এডি। কিন্তু আমাদেরকে দেখাতে হবে ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ভেক্টর বিসি। এখন আমরা যদি সামান্তরিকটির এডি এবং বিসি বাহু লক্ষ্য করি তাহলে দেখব এরা সমান এবং সমান্তরাল। অতএব ভেক্টর এডি ইকুয়াল টু ভেক্টর বিসি হবে। অতএব আমরা পাই ভেক্টর এসি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ভেক্টর বিসি। এখন আমরা দেখাবো ভেক্টর এসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ভেক্টর এবি। এজন্য আমরা 2 নং সমীকরণের উভয় পক্ষ থেকে ভেক্টর বিডি বিয়োগ করব। তাহলে আমরা পাই ভেক্টর এসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ইন্টু ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি মাইনাস ভেক্টর বিডি, যাকে আমরা লিখতে পারি 2 ভেক্টর এডি মাইনাস 2 ভেক্টর বিডি। এখন 2 কমন নেব, তাহলে পাই 2 ইন্টু ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি। আবার 1 নং সমীকরণে আমরা নির্ণয় করেছি ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডি। অতএব 2 ইন্টু ভেক্টর এডি মাইনাস ভেক্টর বিডিকে আমরা লিখতে পারি 2 ইন্টু ভেক্টর এবি। অতএব ভেক্টর এসি মাইনাস ভেক্টর বিডি ইকুয়াল টু 2 ইন্টু ভেক্টর এবি। দেখাও যে মাইনাস ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু মাইনাস ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। প্রথমে আমরা জ্যামিতিকভাবে দেখে নেব প্রশ্নটি আসলে কি বোঝাচ্ছে। এজন্য আমরা ভেক্টর এ এবং ভেক্টর বি নেব। তাহলে এ ভেক্টরের অন্তবিন্দুর সাথে বি ভেক্টরের আদিবিন্দু মিলালে আমরা পাবো ভেক্টরদ্বয়ের যোগফল, অর্থাৎ ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এখন এই ভেক্টরটির দিক পরিবর্তন করে দিলেই পাবো এর ঋণাত্মক, অর্থাৎ মাইনাস ভেক্টর এ প্লাস ভেক্টর বি। আবার ডান পক্ষের জন্য ভেক্টর এ এর দিক পরিবর্তন করে দিলে আমরা পাবো মাইনাস ভেক্টর এ। অনুরূপভাবে বি ভেক্টরের দিক পরিবর্তন করে দিলে আমরা পাবো মাইনাস ভেক্টর বি। এখন আমরা এই ভেক্টর দুইটির যোগফল নির্ণয় করব, অর্থাৎ মাইনাস ভেক্টর এ প্লাস মাইনাস ভেক্টর বি নির্ণয় করব, যা মাইনাস ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। অর্থাৎ এই বিষয় দুটি আমাদেরকে গাণিতিকভাবে সমান দেখাতে হবে। এখানে ভেক্টর এ ও ভেক্টর বি এর যোগফলের সাথে মাইনাস গুণ আকারে আছে। অতএব ভেক্টরের স্কেলার গুণনের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি -1 ইন্টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এখন ভেক্টরের বন্টন সূত্র অনুযায়ী এই -1কে ভেক্টর এ ও ভেক্টর বি এর সাথে গুণ করে দিব। তাহলে আমরা পাই -1 ইন্টু ভেক্টর এ প্লাস -1 ইন্টু ভেক্টর বি। আবার ভেক্টরের স্কেলার গুণনের সাহায্যে আমরা লিখতে পারি -1 ইন্টু ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস ভেক্টর এ এবং -1 ইন্টু ভেক্টর বি ইকুয়াল টু মাইনাস ভেক্টর বি। অতএব আমরা পেলাম মাইনাস ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু মাইনাস ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। দেখাও যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর সি হলে ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর বি। প্রথমে এই বিষয়টি আমরা জ্যামিতিকভাবে দেখব, অর্থাৎ এজন্য আমরা দুইটি ভেক্টর ভেক্টর এ ও ভেক্টর বি নিব। এখন বি ভেক্টরের দিক পরিবর্তন করে দিলেই আমরা পাবো মাইনাস বি ভেক্টর। তাহলে ভেক্টর সি হবে ভেক্টর এ এবং ভেক্টর বি এর যোগফল। এজন্য ভেক্টর বিকে ভেক্টর এ এর অন্তবিন্দুর সাথে মিলাবো।
তাহলে সি ভেক্টরটি শুরু হবে ভেক্টর এ এর আদিবিন্দু থেকে এবং শেষ হবে ভেক্টর বি এর অন্তবিন্দুতে। এখন আমাদেরকে দেখাতে হবে সি ভেক্টর থেকে যদি বি ভেক্টর মাইনাস করি, অর্থাৎ সি ভেক্টরের সাথে যদি মাইনাস বি ভেক্টর যোগ করি, তাহলে যে ভেক্টরটি পাবো তা ভেক্টর এ এর সমান। এজন্য আমরা সি ভেক্টরটির সাথে মাইনাস বি ভেক্টর যোগ করব। তাহলে আমরা যে ভেক্টরটি পাই তার আদিবিন্দু সি ভেক্টরের আদিবিন্দু এবং অন্তবিন্দু মাইনাস বি ভেক্টরের অন্তবিন্দু, অর্থাৎ ভেক্টরটি ভেক্টর এ। এখন এই বিষয়টি আমরা গাণিতিকভাবে প্রমাণ করব। দেয়া আছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর সি। এখন বি ভেক্টরকে পক্ষান্তর করব, আর এজন্য আমরা উভয় পক্ষে মাইনাস বি ভেক্টর যোগ করব। তাহলে আমরা পাই ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস মাইনাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর সি প্লাস মাইনাস ভেক্টর বি। এখন বি ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর মানে একটি বিন্দু থেকে শুরু করে অপর একটি বিন্দুতে যে আবার সেই পূর্ব বিন্দুতে ফিরে আসা, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাই জিরো ভেক্টর। অর্থাৎ আমরা লিখতে পারি ভেক্টর এ প্লাস জিরো ভেক্টর ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর বি। এখন কোনো ভেক্টরের সাথে জিরো ভেক্টর যোগ করলে ওই ভেক্টরের মানের কোনো পরিবর্তন হয় না। অতএব আমরা লিখতে পারি ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর বি। দেখাও যে ভেক্টর এ প্লাস ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর এ। প্রথমে আমরা জ্যামিতিকভাবে এই বিষয়টি দেখব, অর্থাৎ ভেক্টর এর সাথে অপর একটি ভেক্টর এ যোগ করব। তাহলে আমরা যে ভেক্টরটি পাবো তা হবে ভেক্টর এ এর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ আমরা পাবো 2 ভেক্টর এ। এখন আমরা গাণিতিকভাবে প্রমাণ করব। এখানে ভেক্টর এ এর সাথে 1 গুণ আছে ধরে নিতে পারি, অতএব আমরা ভেক্টর এ কে লিখতে পারি 1 ইন্টু ভেক্টর এ। অনুরূপভাবে অপর ভেক্টর এ কে আমরা লিখতে পারি 1 ইন্টু ভেক্টর এ। এখন ভেক্টরের বণ্টন সূত্র যদি বিপরীতভাবে চিন্তা করি তাহলে আমরা ভেক্টর এ কমন নিতে পারি, সেক্ষেত্রে পাই 1 প্লাস 1 ইন্টু ভেক্টর এ, যাকে লিখতে পারি 2 ভেক্টর এ। অতএব ভেক্টর এ প্লাস ভেক্টর এ ইকুয়াল টু 2 ভেক্টর এ। দেখাও যে m মাইনাস n ভেক্টর এ ইকুয়াল টু m ভেক্টর এ মাইনাস n ভেক্টর এ। এখানে m ও n হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ যে কোনো সংখ্যা, এবং এ হচ্ছে ভেক্টর। অতএব m মাইনাস nকে আমরা লিখতে পারি m প্লাস মাইনাস n। অতএব ভেক্টরের বণ্টন সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি m ইন্টু ভেক্টর এ প্লাস মাইনাস n ইন্টু ভেক্টর এ। এখন ভেক্টরের স্কেলার গুণনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি মাইনাস n ইন্টু ভেক্টর এ কে মাইনাস n ভেক্টর এ। অতএব আমরা পেলাম m মাইনাস n ইন্টু ভেক্টর এ ইকুয়াল টু m ইন্টু ভেক্টর এ মাইনাস n ইন্টু ভেক্টর এ। দেখাও যে m ইন্টু ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ইকুয়াল টু m ইন্টু ভেক্টর এ মাইনাস m ইন্টু ভেক্টর বি। এখানে m ইন্টু ভেক্টর এ মাইনাস ভেক্টর বিকে আমরা লিখতে পারি m ইন্টু ভেক্টর এ প্লাস মাইনাস ভেক্টর বি। এখন ভেক্টরের বণ্টন সূত্র অনুযায়ী লিখতে পারি m ইন্টু ভেক্টর এ প্লাস m ইন্টু মাইনাস ভেক্টর বি। আবার ভেক্টরের স্কেলার গুণনের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি m ইন্টু মাইনাস ভেক্টর বি ইকুয়াল টু মাইনাস m ভেক্টর বি। অতএব আমরা পেলাম m ইন্টু ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ইকুয়াল টু m ভেক্টর এ মাইনাস m ভেক্টর বি। ভেক্টর এ ভেক্টর বি প্রত্যেকে অশূন্য হলে দেখাও যে ভেক্টর এ ইকুয়াল টু m ইন্টু ভেক্টর বি হতে পারে কেবলমাত্র যদি ভেক্টর এ ভেক্টর বি এর সমান্তরাল হয়। মনে করি ভেক্টর এ ইকুয়াল টু m ইন্টু ভেক্টর বি, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে ভেক্টর এ ভেক্টর বি এর সমান্তরাল।
এখানে এ ইকুয়াল টু এম ইন্টু ভেক্টর বি হওয়ায় এ ভেক্টরটি হলো বি ভেক্টরের স্কেলার গুণিতক, অর্থাৎ বি ভেক্টরের সাথে একটি সংখ্যা গুণ করলে আমরা এ ভেক্টর পাব। এখন এখানে এম এর মান ধনাত্মক, ঋণাত্মক বা জিরো হতে পারে। আমরা প্রথমে ধরব এম এর মান ধনাত্মক, অর্থাৎ এম গ্রেটার দেন জিরো। তাহলে ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ই সমমুখী হবে। এখানে ভেক্টর বি এর দৈর্ঘ্য ভেক্টর এ এর অর্ধেক, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 2 ইন্টু ভেক্টর বি, অর্থাৎ এম ধনাত্মক হলে ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ই সমমুখী সমান্তরাল হবে। আবার এম ঋণাত্মক হলে, অর্থাৎ এম লেস দ্যান জিরো হলে ভেক্টর এ এবং ভেক্টর বি এর দিক বিপরীতমুখী হবে। এখানে ভেক্টর এ এর দিক ভেক্টর বি এর বিপরীতমুখী এবং বি ভেক্টরের দৈর্ঘ্য এ ভেক্টরের অর্ধেক, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি বি ভেক্টরের সাথে -2 গুণ করি তাহলে এর দিকও পরিবর্তন হয়ে যাবে এবং এর দৈর্ঘ্য হবে বি ভেক্টরের দ্বিগুণ। তখন তা ভেক্টর এ এর সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর এ ইকুয়াল টু -2 ইন্টু ভেক্টর বি। আবার এম ইকুয়াল টু 0 হলে ভেক্টর এ ইকুয়াল টু 0 ইন্টু ভেক্টর বি। আবার কোনো ভেক্টরের সাথে 0 গুণ করলে আমরা পাই 0 ভেক্টর, কিন্তু এখানে বলা আছে ভেক্টর এ ও ভেক্টর বি অশূন্য, অর্থাৎ এম এর মান 0 হতে পারে না। অর্থাৎ এম গ্রেটার দ্যান 0 হলে ভেক্টর এ এবং ভেক্টর বি সদৃশ সমান্তরাল হবে। আবার এম লেস দ্যান 0 হলে ভেক্টর এ ও ভেক্টর বি সদৃশ সমান্তরাল হবে। উভয় ক্ষেত্রেই ভেক্টর এ ভেক্টর বি এর সমান্তরাল। ভেক্টর এ ভেক্টর বি অশূন্য অসমান্তরাল ভেক্টর এবং এম ইন্টু ভেক্টর এ প্লাস এন ইন্টু ভেক্টর বি ইকুয়াল টু 0 ভেক্টর হলে দেখাও যে এম ইকুয়াল টু এন ইকুয়াল টু 0। এখানে দেয়া আছে এম ইন্টু ভেক্টর এ প্লাস এন ইন্টু ভেক্টর বি ইকুয়াল টু 0 ভেক্টর। এখন আমরা এন ইন্টু ভেক্টর বিকে পক্ষান্তর করব, আর এক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষে -n ইন্টু ভেক্টর বি যোগ করি তাহলে একই ফলাফল পাব। অতএব আমরা পাই এম ইন্টু ভেক্টর এ প্লাস এন ইন্টু ভেক্টর বি প্লাস -n ইন্টু ভেক্টর বি ইকুয়াল টু 0 ভেক্টর প্লাস -n ভেক্টর বি। এখন n ইন্টু ভেক্টর বি প্লাস -n ইন্টু ভেক্টর বি এর মান হবে 0 ভেক্টর। আবার কোনো ভেক্টরের সাথে 0 ভেক্টর যোগ করলে ওই ভেক্টরের মানে কোনো পরিবর্তন হয় না। অতএব বাম পক্ষ পাই এম ইন্টু ভেক্টর এ প্লাস 0 ভেক্টর এবং ডান পক্ষ পাই -n ভেক্টর বি, যা থেকে আমরা লিখতে পারি এম ইন্টু ভেক্টর এ ইকুয়াল টু এন ইন্টু মাইনাস ভেক্টর বি। এখানে দেয়া আছে এম ইকুয়াল টু এন ইকুয়াল টু 0, অর্থাৎ এম এবং এন উভয়ের মান 0। এখন আমরা দেখব এম ও এন এর মান অশূন্য হলে ভেক্টর এ এবং ভেক্টর বি কীরূপ হয়। আমরা প্রথমে ভেক্টর এ এবং ভেক্টর বি বিপরীতমুখী নেব, অর্থাৎ ভেক্টর বি এর দিক হবে ভেক্টর এ এর দিকের বিপরীত। তাহলে ভেক্টর -বি এর দিক হবে ভেক্টর এ এর দিকের সমান। এখন যেহেতু বি ভেক্টরের দৈর্ঘ্য এ ভেক্টরের দৈর্ঘ্যের অর্ধেক, অতএব আমরা লিখতে পারি 1 ইন্টু ভেক্টর এ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস ভেক্টর বি। অর্থাৎ আমরা যদি দুইটি ভেক্টর বিপরীতমুখী সমান্তরাল নেই তাহলে এম ও এন এর চিহ্ন একই হয়। এখন দুইটি ভেক্টর সমমুখী সমান্তরাল নিব, অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর এ এবং ভেক্টর বি এর দিক একই হবে। এখন ভেক্টর এর সাথে যদি -1 গুণ করি তাহলে এর দিক পাল্টে যাবে। আবার -বি ভেক্টরের দিক হবে ভেক্টর বি এর দিকের বিপরীত। এখানে -বি ভেক্টরের দৈর্ঘ্য ভেক্টর এ এর দৈর্ঘ্যের অর্ধেক। অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারি -1 ইন্টু ভেক্টর এ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস ভেক্টর বি। অর্থাৎ দুটি সমমুখী সমান্তরাল ভেক্টর নিলে এম ও এন এর চিহ্ন বিপরীত হবে। এক্ষেত্রে এম এর চিহ্ন নেগেটিভ এবং এন এর চিহ্ন পজিটিভ।
এখানে উভয় ক্ষেত্রেই ভেক্টর এ এবং ভেক্টর বি সমান্তরাল হবে, যা অসম্ভব, কেননা প্রশ্নে দেয়া আছে ভেক্টর এ ও ভেক্টর বি অসমান্তরাল। অতএব এম ও এন এর মান অশূন্য হতে পারে না, অর্থাৎ এম ইকুয়াল টু এন ইকুয়াল টু 0। এ, বি, সি, ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি, ভেক্টর ডি হলে দেখাও যে এ বি সি ডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি ভেক্টর বি মাইনাস ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি হয়। এখানে বলা আছে যদি এবং কেবল যদি, এর মানে আমাদেরকে প্রমাণ করতে হবে এবিসিডি সামান্তরিক হবে যদি ভেক্টর বি মাইনাস ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি হয়, এবং আমাদেরকে এটি বিপরীতভাবে প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে আরও প্রমাণ করতে হবে ভেক্টর বি মাইনাস ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি হলে এবিসিডি একটি সামান্তরিক হবে। অর্থাৎ আমরা মনে রাখব যদি কোনো প্রশ্নে যদি এবং কেবল যদি থাকে তাহলে আমাদেরকে প্রমাণটি বিপরীত ক্রমেও করতে হবে। এজন্য আমরা এবিসিডি একটি সামান্তরিক নিব। এখন আমরা সামান্তরিকটির বাহুগুলোকে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে যেহেতু এবি এবং ডিসি বাহু সমান এবং সমান্তরাল, অতএব এদের দিক একই করে দিব। আবার এডি এবং বিসি সমান এবং সমান্তরাল হওয়ায় এদের দিকও একই করে দিব। এখানে এ, বি, সি ও ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেয়া আছে। অতএব মনে করি যে কোনো মূল বিন্দু ও এর সাপেক্ষে এ, বি, সি, ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি ও ভেক্টর ডি। তাহলে ভেক্টর এ বি এর অবস্থান ভেক্টর হবে ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, কারণ আমরা জানি কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর হলো ওই ভেক্টরটির অন্তবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদিবিন্দুর অবস্থান ভেক্টর। এই বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা ত্রিভুজ ও এ বি বিবেচনা করি। এখন ও থেকে বি বিন্দুতে আমরা ভেক্টর বি বরাবর যেতে পারি। আবার ভেক্টর এ বরাবর যে যদি ভেক্টর এ বি বরাবর যাই তাহলেও বি বিন্দুতে পুষব। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এ প্লাস ভেক্টর এ বি ইকুয়াল টু ভেক্টর বি। এখন ভেক্টর একে পক্ষান্তর করলে আমরা পাই ভেক্টর এ বি ইকুয়াল টু ভেক্টর বি মাইনাস ভেক্টর এ। অনুরূপভাবে ডিসি ভেক্টরের অবস্থান ভেক্টর ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি। এখন প্রথমে আমরা মনে করব এবিসিডি একটি সামান্তরিক, আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। অতএব এক্ষেত্রে এবি এবং ডিসি বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। অর্থাৎ আমরা লিখতে পারি ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর ডিসি। এখন ভেক্টর এবি এর অবস্থান ভেক্টর ভেক্টর বি মাইনাস ভেক্টর এ এবং ভেক্টর ডিসি এর অবস্থান ভেক্টর ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি। অতএব এবিসিডি একটি সামান্তরিক হলে ভেক্টর বি মাইনাস ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি হবে। এখন আমরা এই বিষয়টি বিপরীত ক্রমে প্রমাণ করব। অর্থাৎ মনে করি ভেক্টর বি মাইনাস ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি। এখন আমরা ভেক্টর বি মাইনাস ভেক্টর এ কে লিখতে পারি ভেক্টর এ বি। আবার ভেক্টর সি মাইনাস ভেক্টর ডিকে লিখতে পারি ভেক্টর ডিসি। অর্থাৎ ভেক্টর এ বি ইকুয়াল টু ভেক্টর ডিসি। যেহেতু ভেক্টরদ্বয় সমান অতএব এদের মানও সমান হবে। অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর এ বি ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর ডিসি। এখন ভেক্টর এ বি এর মান এ বি বাহুর সমান। আবার ভেক্টর ডিসি এর মান ডিসি বাহুর সমান। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাই এ বি ইকুয়াল টু ডিসি। আবার আমরা জানি দুইটি ভেক্টর সমান হলে এদের ধারক রেখা একই বা সমান্তরাল হয়। অতএব এক্ষেত্রে যেহেতু ভেক্টর এ বি ইকুয়াল টু ভেক্টর ডিসি, অতএব ভেক্টর এ বি এবং ভেক্টর ডিসি এর ধারক রেখা একই বা সমান্তরাল হবে। আর এখানে ধারক রেখা হচ্ছে যে রেখাটি ভেক্টরটিকে ধারণ করে। আর এখানে ভেক্টর এ বি এর ধারক রেখা এ বি
এবং ভেক্টর ডিসি এর ধারক রেখা ডিসি, অর্থাৎ এবি ও ডিসি সমান্তরাল। আর আমরা জানি কোনো চতুর্ভুজের দুইটি বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি অবশ্যই সামান্তরিক। অতএব এবিসিডি একটি সামান্তরিক। অতএব এবিসিডি একটি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি ভেক্টর বি মাইনাস ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি হয়। দেখাও যে নেগেটিভ অফ নেগেটিভ ভেক্টর অফ এ ইকুয়াল টু ভেক্টর এ। আমরা বিপরীত ভেক্টরের ধর্ম অনুযায়ী জানি ভেক্টর এ প্লাস নেগেটিভ ভেক্টর অফ এ ইকুয়াল টু জিরো ভেক্টর, অর্থাৎ কোনো ভেক্টরের সাথে এর ঋণাত্মক ভেক্টর যোগ করলে আমরা পাবো জিরো ভেক্টর। এই বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা ভেক্টর একে বিবেচনা করি সামনের দিকে 5 মিটার হাঁটা। তাহলে ভেক্টর এ প্লাস নেগেটিভ ভেক্টর অফ এ মানে সামনের দিকে 5 মিটার হাঁটা এবং এরপরে এর বিপরীত দিকে 5 মিটার হাঁটা। তাহলে আমরা যে স্থান থেকে হাঁটা শুরু করেছি সেই স্থানেই পুষব, অর্থাৎ ভেক্টর এ প্লাস নেগেটিভ ভেক্টর অফ এ ইকুয়াল টু জিরো ভেক্টর। অনুরূপভাবে নেগেটিভ ভেক্টর অফ এ প্লাস নেগেটিভ ভেক্টর অফ এ ইকুয়াল টু জিরো ভেক্টর, কারণ আমরা যদি 5 মিটার পিছনের দিকে হাঁটি এবং এরপরে 5 মিটার সামনের দিকে হাঁটি তাহলে আমরা পূর্বের বিন্দুতেই ফিরে আসব। এখন উভয় ক্ষেত্রে যেহেতু আমরা জিরো ভেক্টর পাই, অতএব এই ক্ষেত্র দুইটি সমান হবে, অর্থাৎ নেগেটিভ ভেক্টর অফ এ প্লাস নেগেটিভ ভেক্টর অফ এ হবে ভেক্টর এ প্লাস নেগেটিভ ভেক্টর অফ এ। এখন উভয় পক্ষ থেকেই নেগেটিভ ভেক্টর অফ এ আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা পাই নেগেটিভ ভেক্টর অফ এ ইকুয়াল টু ভেক্টর এ। দেখাও যে মাইনাস এম ইন্টু ভেক্টর এ ইকুয়াল টু এম ইন্টু নেগেটিভ অফ ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস এম ইন্টু ভেক্টর এ। প্রথমে আমরা এম ইন্টু ভেক্টর এর সাথে মাইনাস এম ইন্টু ভেক্টর এ যোগ করব। এক্ষেত্রে আমরা ভেক্টর এ কমন নিতে পারি, তাহলে আমরা পাই এম প্লাস মাইনাস এম ইন্টু ভেক্টর এ। এখন এম প্লাস মাইনাস এম মানে জিরো, অতএব আমরা লিখতে পারি জিরো ইন্টু ভেক্টর এ। আর আমরা জানি কোনো ভেক্টরের সাথে জিরো গুণ করলে তা হয় জিরো ভেক্টর। অতএব আমরা পেলাম এম ইন্টু ভেক্টর এ প্লাস মাইনাস এম ইন্টু ভেক্টর এ ইকুয়াল টু জিরো ভেক্টর। এখন দুইটি ভেক্টরের যোগফল যদি জিরো ভেক্টর হয় তাহলে আমরা বলতে পারি একটি ভেক্টর অপরটি ভেক্টরের বিপরীত। কেননা আমরা যদি ভেক্টর দ্বয়কে দিকযুক্ত রেখাংশের সাহায্যে প্রকাশ করি তাহলে এম ইন্টু ভেক্টর এ যে দিক হবে মাইনাস এম ইন্টু ভেক্টর এ এর দিক হবে বিপরীত এবং এদের যোগফল হবে জিরো ভেক্টর। যেহেতু ভেক্টর দ্বয়ের যোগফল জিরো ভেক্টর, অতএব আমরা লিখতে পারি একটি ভেক্টর অপরটি ঋণাত্মক। এক্ষেত্রে আমরা মাইনাস এম ইন্টু ভেক্টর এ সমান লিখতে পারি ভেক্টর এম এ এর ঋণাত্মক। আর আমরা জানি কোনো ভেক্টরকে যদি মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি তাহলে এর দিক পাল্টে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো মাইনাস এম ভেক্টর এ। একে আমরা 1 নং সমীকরণ হিসাবে অভিহিত করব। এখন আমরা এম ইন্টু ভেক্টর এর সাথে এম ইন্টু নেগেটিভ ভেক্টর অফ এ যোগ করব। এক্ষেত্রে আমরা এম কমন নিতে পারি, তাহলে আমরা পাই ভেক্টর এ প্লাস নেগেটিভ অফ ভেক্টর এ। আর আমরা জানি ভেক্টর এ প্লাস নেগেটিভ অফ ভেক্টর এ এর যোগফল হবে জিরো ভেক্টর, অর্থাৎ রাশিটি হবে এম ইন্টু জিরো ভেক্টর। আবার জিরো ভেক্টরের সাথে আমরা যে সংখ্যাই গুণ করি না কেন এর মান জিরো ভেক্টরই হবে, অর্থাৎ এম ইন্টু জিরো ভেক্টরকে আমরা লিখতে পারি জিরো ভেক্টর।
যেহেতু দুইটি ভেক্টরের যোগফল 0 ভেক্টর, অতএব আমরা লিখতে পারি একটি ভেক্টর অপরটির ঋণাত্মক, অর্থাৎ m ইন্টু ঋণাত্মক ভেক্টর অফ a ইকুয়াল টু মাইনাস m ইন্টু ভেক্টর a। একে আমরা 2 নং সমীকরণ হিসাবে অভিহিত করব। এখন 1 নং এবং 2 নং সমীকরণ যদি লক্ষ্য করি তাহলে দেখব উভয় সমীকরণের ডান পক্ষ মাইনাস m ইন্টু ভেক্টর a, অর্থাৎ উভয় সমীকরণের ডান পক্ষ সমান, অতএব বাম পক্ষও সমান হবে। অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি প্রথম সমীকরণের বাম পক্ষ ইকুয়াল টু দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ ইকুয়াল টু মাইনাস m ইন্টু ভেক্টর a, অর্থাৎ মাইনাস m ইন্টু ভেক্টর a ইকুয়াল টু m ইন্টু নেগেটিভ অফ ভেক্টর a ইকুয়াল টু মাইনাস m ভেক্টর a। দেখাও যে 1 অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর a ইন্টু ভেক্টর a একটি একক ভেক্টর যার দিক ও ভেক্টর a এর দিক একই। আমরা একক ভেক্টরের সংজ্ঞা থেকে জানি যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়, এবং কোনো ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা একক ভেক্টর পাই। আবার আমরা জেনেছি এ ভেক্টরের মানকে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এ লিখতে পারি। অতএব এখানে 1 অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ইন্টু ভেক্টর এ একটি একক ভেক্টর হবে। আর একক ভেক্টরকে এ এর উপরে ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অতএব মনে করি এ ক্যাপ ইকুয়াল টু 1 অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ইন্টু ভেক্টর এ। এখন আমরা দেখব এই ভেক্টরটি অর্থাৎ এ ক্যাপের মান 1 একক হয় কি না। এর জন্য আমরা উভয় পক্ষের অ্যাবসলিউট ভ্যালু নিব। অতএব বাম পক্ষের এ ক্যাপকে লিখব অ্যাবসলিউট ভ্যালু অফ এ ক্যাপ, এবং ডান পক্ষের 1 এর অ্যাবসলিউট ভ্যালু হবে 1। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ এর উপরে আবার অ্যাবসলিউট ভ্যালু নিলেও এর মানের কোনো পরিবর্তন হবে না, কারণ অ্যাবসলিউট ভ্যালু অফ এ দ্বারা এর মানে বোঝাচ্ছে। আবার ভেক্টর এ এর অ্যাবসলিউট ভ্যালু নিলে আমরা পাই অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভাগাকারে এবং গুণাকারে আছে, অতএব আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা পাই 1, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ এ ক্যাপ ইকুয়াল টু 1। এর মানে এ ক্যাপ ভেক্টরটির মান 1 একক, এবং এ ক্যাপ এর দিক হবে ভেক্টর এ এর দিক বরাবর। যেহেতু ভেক্টর এ ক্যাপের মান 1 একক, অতএব আমরা বলতে পারি ভেক্টর এ ক্যাপ একটি একক ভেক্টর। সুতরাং 1 অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ইন্টু ভেক্টর এ একটি একক ভেক্টর যার দিক ও ভেক্টর এ এর দিক একই। ABCD একটি সামান্তরিক যার কর্ণ AC ও BD। ভেক্টর AC ও ভেক্টর BDকে ভেক্টর AB এবং ভেক্টর AD এর মাধ্যমে প্রকাশ করো। মনে করি ABCD একটি সামান্তরিক যার কর্ণ AC এবং BD পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা সামান্তরিকের বাহুগুলোকে ভেক্টর আকারে প্রকাশ করব, অর্থাৎ ভেক্টর চিহ্ন দিব। আর এই ভেক্টর চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব প্রশ্নে কোন ভেক্টরগুলোর কথা বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে ভেক্টর AC, অর্থাৎ এক্ষেত্রে আমরা AC বরাবর ভেক্টর চিহ্ন দিব। এরপরে দিব BD বরাবর, এরপরে AB বরাবর, এবং সর্বশেষে AD বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন AB এবং DC সমান ও সমান্তরাল, অতএব এদের ভেক্টর চিহ্ন একই বরাবর দিব, অর্থাৎ DC বরাবর ভেক্টর চিহ্ন দিব। অনুরূপভাবে BC বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন আমরা ত্রিভুজ ABC বিবেচনা করি। সি বিন্দুতে আমরা দুইভাবে যেতে পারি। আমরা সরাসরি সি বিন্দুতে যেতে পারি, অর্থাৎ ভেক্টর AC বরাবর। আবার ভেক্টর AB বরাবর যে যদি ভেক্টর BC বরাবর যাই তাহলেও আমরা সি বিন্দুতে পৌঁছব। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি ভেক্টর AC ইকুয়াল টু ভেক্টর AB প্লাস ভেক্টর BC, যা ভেক্টর ত্রিভুজবিধি নামে পরিচিত।
এখন আমরা ভেক্টর এডি এবং ভেক্টর বিসি বিবেচনা করি। যেহেতু এরা সামান্তরিকের বিপরীত বাহু দ্বারা নির্দেশিত, অতএব এরা সমান এবং সমান্তরাল। অতএব ভেক্টর দ্বয় সমান হবে। অর্থাৎ আমরা ভেক্টর বিসি এর পরিবর্তে লিখতে পারি ভেক্টর এডি। প্রশ্নে আমাদেরকে ভেক্টর এসিকে ভেক্টর এবি এবং ভেক্টর এডি এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। অতএব ভেক্টর এসি ইকুয়াল টু ভেক্টর এবি প্লাস ভেক্টর এডি। এখন ত্রিভুজ এবিডি বিবেচনা করি। ত্রিভুজ এবিডি এ আমরা ডি বিন্দুতে সরাসরি এডি ভেক্টর বরাবর যেতে পারি। আবার এবি ভেক্টর বরাবর যে বিডি ভেক্টর বরাবর গেলেও আমরা ডি বিন্দুতে পুষব। অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এবি প্লাস ভেক্টর বিডি ইকুয়াল টু ভেক্টর এডি। এখন আমরা এবি ভেক্টরকে পক্ষান্তর করব। আর কোনো ভেক্টরকে পক্ষান্তর করলে এর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এবি ভেক্টরকে ডান সাইডে নিয়ে আসি তাহলে তা হবে মাইনাস এবি ভেক্টর। আর এখানে বিডি ভেক্টরকে আমাদেরকে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা লিখতে পারি ভেক্টর বিডি ইকুয়াল টু ভেক্টর এডি মাইনাস ভেক্টর এবি। এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি ও বিডি। ভেক্টর এবি ও ভেক্টর এডিকে ভেক্টর এসি এবং ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ করো। মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার দুইটি কর্ণ এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমরা প্রথমে এই সামান্তরিকের বাহুগুলোকে ভেক্টর আকারে প্রকাশ করব, অর্থাৎ বাহুগুলোকে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে প্রশ্নে যেভাবে ভেক্টরগুলো উল্লেখ করা আছে আমরা সেভাবে ভেক্টর চিহ্ন দিব। প্রশ্নে এবি ভেক্টর আছে, অর্থাৎ আমরা এ থেকে বি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এরপরে ভেক্টর এডি এর জন্য এ থেকে ডি বরাবর ভেক্টর চিহ্ন দিব। অনুরূপভাবে এ থেকে সি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এরপরে বি থেকে ডি বরাবর ভেক্টর চিহ্ন দিব। যেহেতু এবি এবং ডিসি সমান এবং সমান্তরাল, অতএব ডি থেকে সি বিন্দু বরাবর ভেক্টর চিহ্ন দিব। অনুরূপভাবে বি থেকে সি বিন্দু বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন আমরা ত্রিভুজ এ ও বি বিবেচনা করি। আমরা এ থেকে বি বিন্দুতে ভেক্টর এবি বরাবর যেতে পারি। আবার আমরা যদি ভেক্টর এও বরাবর যাই এরপরে ওবি বরাবর যাই তাহলেও বি বিন্দুতে পুষব। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজবিধি অনুযায়ী আমরা লিখতে পারি ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর এও প্লাস ভেক্টর ওবি। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে ও বিন্দুটি ভেক্টর এসি এবং ভেক্টর বিডি এর মধ্যবিন্দু। একটি ভেক্টরকে অপর একটি ভেক্টরের সমান লেখার ক্ষেত্রে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন ভেক্টরটির মান অর্থাৎ দৈর্ঘ্য এবং দিক সমান হয়। অতএব আমরা এওকে লিখতে পারি হাফ অফ ভেক্টর এসি এবং ভেক্টর ওবিকে লিখতে পারি হাফ অফ ভেক্টর ডিবি। যেহেতু আমাদেরকে ভেক্টর এবিকে ভেক্টর এসি এবং ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অতএব আমরা ভেক্টর ডিবিকে ভেক্টর বিডি করব। আর আমরা জানি কোনো ভেক্টরের পূর্বে মাইনাস চিহ্ন দিলেই এর দিক পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা ভেক্টর ডিবিকে লিখতে পারি মাইনাস ভেক্টর বিডি। তাহলে আমরা পাই ভেক্টর এবি ইকুয়াল টু হাফ অফ ভেক্টর এসি মাইনাস হাফ অফ ভেক্টর বিডি, যা এবি ভেক্টরকে ভেক্টর এসি এবং ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ। এখন আমরা ভেক্টর এডিকে ভেক্টর এসি এবং ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ করব। এজন্য আমরা ত্রিভুজ এওডি বিবেচনা করি। ত্রিভুজ এওডি এ আমরা যদি এ বিন্দু থেকে ডি বিন্দুতে যাই তাহলে ভেক্টর এডি বরাবর যেতে পারি, অথবা ভেক্টর এও বরাবর যেয়ে ভেক্টর ওডি বরাবর যেতে পারি। অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এডি ইকুয়াল টু ভেক্টর এও প্লাস ভেক্টর ওডি। এখন সামান্তরিকের কর্ণদ্বয় যেহেতু পরস্পর সমদ্বিখণ্ডিত করে, অতএব ও হচ্ছে ভেক্টর এসি এবং ভেক্টর বিডি এর মধ্যবিন্দু।
অর্থাৎ ভেক্টর এওকে আমরা লিখতে পারি হাফ অফ ভেক্টর এসি এবং ভেক্টর ওডিকে আমরা লিখতে পারি হাফ অফ ভেক্টর বিডি। অতএব ভেক্টর এডি ইকুয়াল টু হাফ অফ ভেক্টর এসি প্লাস হাফ অফ ভেক্টর বিডি, যা ভেক্টর এসি এবং ভেক্টর বিডি এর মাধ্যমে প্রকাশ। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। মনে করি এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে ডি এবং ই। এখন ডি ও ই বিন্দুদ্বয় যোগ করব। আমাদেরকে প্রমাণ করতে হবে মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি, এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। যেহেতু আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব, অতএব ত্রিভুজের বাহুগুলোকে ভেক্টর আকারে প্রকাশ করব, অর্থাৎ ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্নগুলো একদিক বরাবর দিব, অর্থাৎ বি থেকে সি বিন্দু বরাবর ভেক্টর চিহ্ন দিব, ডি বিন্দু থেকে ই বিন্দু বরাবর ভেক্টর চিহ্ন দিব, আবার বি থেকে এ বিন্দু বরাবর ভেক্টর চিহ্ন দিব, এরপরে এ থেকে সি বিন্দু বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন আমরা ত্রিভুজ এবিসি বিবেচনা করি। এখানে বি বিন্দু থেকে সি বিন্দুতে আমরা ভেক্টর বিসি বরাবর যেতে পারি। আবার ভেক্টর বিএ বরাবর যে যদি ভেক্টর এসি বরাবর যাই তাহলেও সি বিন্দুতে পৌঁছব, অর্থাৎ আমরা ত্রিভুজবিধির সাহায্যে লিখতে পারি ভেক্টর বিসি ইকুয়াল টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি। একে আমরা 1 নং সমীকরণ হিসাবে অভিহিত করব। এখন আমরা ত্রিভুজ এডিই বিবেচনা করি। ত্রিভুজ এডিই এ আমরা ডি বিন্দুতে ভেক্টর ডিই বরাবর যেতে পারি। আবার ভেক্টর ডিএ বরাবর যে যদি ভেক্টর এই বরাবর যাই তাহলেও আমরা ই বিন্দুতে পৌঁছব, অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর ডিই ইকুয়াল টু ভেক্টর ডিএ প্লাস ভেক্টর এই। এখন আমরা বিএ বাহু লক্ষ্য করি। বিএ বাহুর মধ্যবিন্দু ডি, অতএব আমরা ভেক্টর ডিএ কে লিখতে পারি হাফ অফ ভেক্টর বিএ। ঠিক একইভাবে আমরা ভেক্টর এই কে লিখতে পারি হাফ অফ ভেক্টর এসি। এখন আমরা 2 নং সমীকরণে যদি ভেক্টর ডিএ এবং ভেক্টর এই এর মান বসাই তাহলে আমরা পাই ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিএ মাইনাস হাফ অফ ভেক্টর এসি। এখন আমরা হাফ কমন নেব, তাহলে পাই হাফ ইন্টু ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি। আবার 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি ভেক্টর বিএ প্লাস ভেক্টর এসি ইকুয়াল টু ভেক্টর বিসি। অতএব ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিসি। যেহেতু ভেক্টরদ্বয় সমান, অতএব এদের মানও সমান হবে, অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর বিসি। এখন ভেক্টর ডিই এর মান ডিই এবং ভেক্টর বিসি এর মান বিসি, অতএব ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এখন আমরা দেখব ভেক্টর ডিই এবং ভেক্টর বিসি সমান্তরাল কিনা। যেহেতু এখানে ভেক্টর ডিই ইকুয়াল টু হাফ অফ ভেক্টর বিসি, অতএব ডিই এবং বিসি ভেক্টরদ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। আর ধারক রেখা হলো অসীম একটি রেখা যে রেখা ভেক্টরগুলোকে ধারণ করে, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, অর্থাৎ এক্ষেত্রে ধারক রেখাদ্বয় সমান্তরাল, অর্থাৎ ডিই এবং বিসি সমান্তরাল। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রথমে আমরা এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করব।
এরপরে এর কর্ণদ্বয় এসি এবং বিডি অঙ্কন করব। এখন সামান্তরিকের বাহুদ্বয়কে ভেক্টরের আকারে প্রকাশ করব। এক্ষেত্রে আমরা প্রথমে এবি বরাবর ভেক্টর চিহ্ন দিব। যেহেতু এবি এবং ডিসি সমান, অতএব ডি থেকে সি বরাবর ভেক্টর চিহ্ন দিব। এরপরে এ থেকে ডি বরাবর এবং বি থেকে সি বরাবর ভেক্টর চিহ্ন দিব। আবার কর্ণদ্বয়ের ক্ষেত্রে এসি বরাবর এবং বিডি বরাবর ভেক্টর চিহ্ন দিব। মনে করি এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় ভেক্টর এসি এবং ভেক্টর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। প্রমাণের সুবিধার্থে আমরা এ ও ভেক্টরকে ভেক্টর এ দ্বারা, বি ও ভেক্টরকে ভেক্টর বি দ্বারা, ও সি ভেক্টরকে ভেক্টর সি দ্বারা এবং ওডি ভেক্টরকে ভেক্টর ডি দ্বারা সূচিত করব। এখন আমরা যদি প্রমাণ করতে পারি ভেক্টর এ এবং ভেক্টর সি এর মান সমান এবং ভেক্টর বি এবং ভেক্টর ডি এর মান সমান, তাহলেই আমরা বলতে পারবো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর আমরা কোনো ভেক্টরের মানকে অ্যাবসলিউট ভ্যালুর আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর সি এবং অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বি ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ডি। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, অতএব আমরা লিখতে পারি ভেক্টর এডি ইকুয়াল টু ভেক্টর বিসি। অর্থাৎ এডি ভেক্টর এবং বিসি ভেক্টরের মান সমান এবং দিক একই। এখন আমরা এডি ভেক্টর বিবেচনা করি। অর্থাৎ এ থেকে ডি বিন্দুতে আমরা ভেক্টর এডি বরাবর যেতে পারি অথবা ভেক্টর এও বরাবর যেয়ে ভেক্টর ওডি বরাবর যেতে পারি। অতএব ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এডি ইকুয়াল টু ভেক্টর এও প্লাস ভেক্টর ওডি। ঠিক একইভাবে ভেক্টর বিসিকে আমরা ত্রিভুজবিধির সাহায্যে লিখতে পারি ভেক্টর বিও প্লাস ভেক্টর ওসি। আর এখানে আমরা ধরেছি ভেক্টর এও ইকুয়াল টু ভেক্টর এ, ভেক্টর ওডি ইকুয়াল টু ভেক্টর ডি, ভেক্টর বিও ইকুয়াল টু ভেক্টর সি ও ভেক্টর ওসি ইকুয়াল টু ভেক্টর সি। এখন আমরা ভেক্টর ডিকে ডান পাশে নেব এবং ভেক্টর সিকে বাম পাশে নেব। অর্থাৎ ভেক্টর ডি এবং ভেক্টর সি পক্ষান্তর করব। আর এক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষে মাইনাস ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি যোগ করি তাহলে ফলাফল একই আসবে। অর্থাৎ উভয় পক্ষে মাইনাস ভেক্টর সি মাইনাস ভেক্টর ডি যোগ করব। এখন ভেক্টর ডি মাইনাস ভেক্টর ডি মানে জিরো ভেক্টর। অতএব বাম পক্ষ হয় ভেক্টর এ মাইনাস ভেক্টর সি। ঠিক একইভাবে বাম পাশের ভেক্টর সি মাইনাস ভেক্টর সি মানে জিরো ভেক্টর। অর্থাৎ ডান পক্ষকে আমরা লিখতে পারি ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি। অর্থাৎ ভেক্টর এ মাইনাস ভেক্টর সি ইকুয়াল টু ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি। এখানে ভেক্টর এ এবং ভেক্টর সিকে যে রেখাটি ধারণ করে তা হলো এসি। অর্থাৎ আমরা বলতে পারি ভেক্টর এ মাইনাস ভেক্টর সি এর ধারক রেখা এসি। আবার ভেক্টর বি এবং ভেক্টর ডিকে বিডি রেখা ধারণ করে। অতএব আমরা বলতে পারি ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি এর ধারক বিডি। আমরা জানি দুইটি ভেক্টর সমান হলে এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়। এখানে ভেক্টর এ মাইনাস ভেক্টর সি ইকুয়াল টু ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি। অর্থাৎ ভেক্টর এ মাইনাস ভেক্টর সি ও ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি এর ধারক রেখা একই বা সমান্তরাল হবে। কিন্তু আমরা যদি এবিসিডি সামান্তরিক লক্ষ্য করি তাহলে দেখব ভেক্টর এ মাইনাস ভেক্টর সি এর ধারক রেখা এসি এবং ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি এর ধারক রেখা বিডি, যা একই বা সমান্তরাল নয়। অর্থাৎ এখানে এসি ও বিডি পরস্পরছেদী অসমান্তরাল সরলরেখা। অতএব ভেক্টর এ মাইনাস ভেক্টর সি ও ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি এর মান অশূন্য হতে পারে না। অতএব এই ভেক্টর দুটির মান আলাদাভাবে জিরো ভেক্টর হবে। অতএব ভেক্টর এ মাইনাস ভেক্টর সি ইকুয়াল টু জিরো ভেক্টর
এবং ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি ইকুয়াল টু 0 ভেক্টর। ভেক্টর এ মাইনাস ভেক্টর সি ইকুয়াল টু 0 ভেক্টর থেকে আমরা পাই ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর সি এবং ভেক্টর বি মাইনাস ভেক্টর ডি ইকুয়াল টু 0 ভেক্টর থেকে আমরা পাই ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর ডি। কারণ আমরা জেনেছি দুইটি ভেক্টরের বিয়োগফল 0 ভেক্টর হলে এরা সমান হবে। এখন আমরা ভেক্টর দ্বয়ের মান বিবেচনা করব। যেহেতু এ ভেক্টর এবং সি ভেক্টর সমান, অতএব এদের মানও সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর সি। অনুরূপভাবে ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর ডি, অতএব এদের মান অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বি ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ডি। যেহেতু আমাদেরকে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর সি এবং অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বি ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর ডি প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে। অতএব আমরা লিখতে পারি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বা পাশাপাশি বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। মনে করি পি কিউ আর এস একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে এ, বি, সি ও ডি। পাশাপাশি বা সন্নিহিত দুইটি বাহুর মধ্যবিন্দু যোগ করে উৎপন্ন চতুর্ভুজ এ বি সি ডি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। এজন্য আমরা পি ও আর বিন্দুদ্বয় যোগ করব। যেহেতু আমাদেরকে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে, অতএব আমরা বাহুগুলোকে ভেক্টর চিহ্ন দিব। এক্ষেত্রে ভেক্টর চিহ্নগুলো ডান থেকে বাম দিক বরাবর দিব। অর্থাৎ প্রথমে পি আর বরাবর ভেক্টর চিহ্ন দিব, এরপরে এ বি বরাবর, এরপরে ডিসি বরাবর, এরপরে পি কিউ বরাবর, এরপরে কিউ আর বরাবর, এরপরে পিএস বরাবর এবং সর্বশেষে এস আর বরাবর ভেক্টর চিহ্ন দিব। এখন আমরা যদি প্রমাণ করতে পারি ভেক্টর এ বি ইকুয়াল টু ভেক্টর ডিসি, তাহলে আমরা বলতে পারবো এ বি সি ডি একটি সামান্তরিক। কারণ দুইটি ভেক্টর সমান হলে এরা সমান এবং সমান্তরাল হয়। আর আমরা জানি কোনো চতুর্ভুজের দুইটি বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক। এজন্য আমরা প্রথমে ত্রিভুজ পি কিউ আর বিবেচনা করব। ত্রিভুজ পি কিউ আরে আমরা পি থেকে আর বিন্দুতে পি আর ভেক্টর বরাবর যেতে পারি, অথবা পি কিউ ভেক্টর বরাবর যে কিউ আর ভেক্টর বরাবর গেলেও আমরা আর বিন্দুতে পুষব। অর্থাৎ আমরা ত্রিভুজবিধির সাহায্যে লিখতে পারি ভেক্টর পি আর ইকুয়াল টু ভেক্টর পি কিউ প্লাস ভেক্টর কিউ আর। একে আমরা 1 নং সমীকরণ হিসাবে বিবেচিত করব। এখন আমরা ত্রিভুজ এ কিউ বি বিবেচনা করি। ত্রিভুজ এ কিউ বিতে আমরা এ থেকে বি বিন্দুতে ভেক্টর এ বি বরাবর যেতে পারি। আবার ভেক্টর এ কিউ বরাবর যে কিউ বি বরাবর গেলেও আমরা বি বিন্দুতে পুষব। অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এ বি ইকুয়াল টু ভেক্টর এ কিউ প্লাস ভেক্টর কিউ বি। এখন এ বিন্দুটি পি কিউ বাহুর মধ্যবিন্দু, আবার বি বিন্দুটি কিউ আর বাহুর মধ্যবিন্দু। অতএব ভেক্টর এ কিউকে লিখতে পারি হাফ অফ ভেক্টর পি কিউ। অনুরূপভাবে ভেক্টর কিউ বিকে লিখতে পারি হাফ অফ ভেক্টর কিউ আর। এখন আমরা যদি হাফ কমন নেই তাহলে পাই হাফ ইন্টু ভেক্টর পি আর প্লাস ভেক্টর কিউ আর। আমরা 1 নং সমীকরণে নির্ণয় করেছি ভেক্টর পি কিউ প্লাস ভেক্টর কিউ আর ইকুয়াল টু ভেক্টর পি আর। অতএব হাফ ইন্টু ভেক্টর পি কিউ প্লাস ভেক্টর কিউ আরকে লিখতে পারি হাফ ইন্টু ভেক্টর পি আর। একে আমরা 2 নং সমীকরণ হিসাবে অভিহিত করব। এখন আমরা ত্রিভুজ পি এস আর বিবেচনা করি। এই ত্রিভুজটিতে পি বিন্দু থেকে আমরা আর বিন্দুতে ভেক্টর পি আর বরাবর যেতে পারি, অথবা ভেক্টর পি এস বরাবর যেয়ে ভেক্টর এস আর বরাবর গেলেও আমরা আর বিন্দুতে পুষব। অর্থাৎ ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর পি আর ইকুয়াল টু ভেক্টর পি এস প্লাস ভেক্টর এস আর, যাকে আমরা 3 নং সমীকরণ হিসাবে অভিহিত করব। এখন আমরা ত্রিভুজ ডিএসসি বিবেচনা করি।
ত্রিভুজটিতে ডি বিন্দু থেকে সি বিন্দুতে আমরা ভেক্টর ডিসি বরাবর যেতে পারি, আবার ভেক্টর ডিএস বরাবর যেয়ে ভেক্টর এসসি বরাবর গেলেও আমরা সি বিন্দুতে পুষব। অতএব ত্রিভুজবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর ডিসি ইকুয়াল টু ভেক্টর ডিএস প্লাস ভেক্টর এসসি। যেহেতু ডি বিন্দুটি পিএস এর মধ্যবিন্দু এবং সি বিন্দুটি এস আর এর মধ্যবিন্দু, অতএব ভেক্টর ডিএসকে লিখতে পারি হাফ অফ ভেক্টর পিএস এবং ভেক্টর এসসিকে লিখতে পারি হাফ অফ ভেক্টর এস আর। এখন হাফ কমন নিলে আমরা পাই হাফ ইন্টু ভেক্টর পিএস প্লাস ভেক্টর এস আর। আমরা 3 নং সমীকরণে নির্ণয় করেছি ভেক্টর পিএস প্লাস ভেক্টর এস আর ইকুয়াল টু ভেক্টর পিআর। অতএব আমরা হাফ অফ ভেক্টর পিএস প্লাস ভেক্টর এস আর এর মান পাই হাফ অফ ভেক্টর পিআর। একে আমরা 4 নং সমীকরণ হিসেবে বিবেচিত করব। এখন 2 নং সমীকরণে আমরা পেয়েছি ভেক্টর এবি ইকুয়াল টু হাফ অফ ভেক্টর পিআর। আবার 4 নং সমীকরণে পেয়েছি ভেক্টর ডিসি ইকুয়াল টু হাফ অফ ভেক্টর পিআর। অতএব ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর ডিসি। যেহেতু দুইটি ভেক্টর সমান হলে এরা সমান এবং সমান্তরাল হয়, অতএব এবি এবং ডিসি সমান ও সমান্তরাল। আর কোনো চতুর্ভুজের দুইটি বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি অবশ্যই সামান্তরিক হবে। অতএব এবিসিডি একটি সামান্তরিক।